আপনি এই সময় এখানে? না মানে আসলে যাচ্ছিলাম পাশ থেকে, ভাবলাম একবার দেখা করে যাই। হ্যাঁ বলুন, কি দরকার? দরকার সামান্যই, কয়েকটা কথা জিজ্ঞাসা করার ছিল। সে তো আপনি কোর্টেই জিজ্ঞেস করতে পারতেন। তার জন্য বাড়ি বয়ে আসার তো দরকার ছিল না। না আসলে আমার মক্কেল তো কিছুই বলছেন না, তাই কয়েকটা বিষয় একটু তথ্য জানার জন্যই আসা আর কি। কোন মুখে কথা বলবেন? লম্পট, নীচ, ইতর কোথাকার। সেসব প্রসঙ্গ বাদ দিন, যা হওয়ার তা তো হয়ে গেছে। আমি যেটুকু জানতে চাইছি সেটুকু শুধু বলুন। কোর্টের বাইরে আমি আর কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। আপনি এখন আসতে পারেন। এ বাবা, চড়ছেন কেন? আমি তো দুটো কথা জিজ্ঞাসা করেই চলে যাব। বলুন কি কথা? মানে এভাবে বাইরে দাঁড়িয়েই কি বলবো? বাংলা ও বিশ্ব সাহিত্যের রোমাঞ্চময় গল্পের ঝুলি দিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা দ্য অ্যাডভেঞ্চ স্টেশন। আমাদের আজকের উপস্থাপনা পিয়ালি পালের লেখা একটি মিথ্যে মামলা। আজকের গল্পের গল্প পাঠে রৌনক এবং গল্পের সূত্রধরের ভূমিকায় আমি সৌমিক। শুরু হচ্ছে একটি মিথ্যে মামলা। মাই লর্ড, আজকে যাকে কাঠগড়ায় পেশ করা হয়েছে তিনি জাতির কলঙ্ক। সমাজসেবী, জনদরদি নেতা হয়ে তিনি এমন ঘৃণ্য কাজ করতে পারলেন? ছি! ধর্ষণের মতো অতি নিকৃষ্ট কাজ ওনার থেকে আশা করা যায়নি। এতদিন যাকে সবাই দেবতা জ্ঞানে পুজো করে এসেছে, তার এই আসল রূপ। আই অবজেক্ট ইওর অনার। ধর্ষণ যে হয়েছে আর সেটা যে আমার মক্কেল মিস্টার বিমল রাই করেছেন, সেটা কিন্তু এখনো প্রমাণিত নয়। তাই উনি সরাসরি আমার মক্কেলকে অ্যাকিউজ করতে পারেন না। অবজেকশন সাস্টেন। আপনি আপনার বক্তব্য বিষয় ভালো করে বুঝিয়ে বলুন অপরাজিতা দেবী, দোষারোপ করা ছেড়ে। ইয়েস মাই লর্ড। দেখুন, আমার মক্কেল সমাজসেবিকা পাপড়ি দাস অতি সাধারণ একজন মানুষ। বিমল রায়কে উনি সজ্জন বলেই জানতেন। একজন এনজিও গোষ্ঠীর হয়ে কাজও করেন উনি। সেই সূত্রেই আলাপ হয় মিস্টার বিমল রায়ের সাথে। বিমল রায়কে উনি কিন্তু বাবার মতোই শ্রদ্ধা করতেন। 34 বছর বয়স্ক মহিলার বাবা 55 বিমল বাবু? বাবা, ব্যাপারটা হাস্যকর নয় কি? চারিদিকে ওঠে হাসির রোল। বিচারপতি সকলকে চুপ করার নির্দেশ দেন। হ্যাঁ, যা বলছিলাম, পিতৃতুল্য মানুষের থেকে আমার মক্কেল যে ব্যবহার পান তা কখনোই মেনে নেওয়া যায় না। পাপড়ি দেবী আগেই বুঝেছিলেন বিমল বাবুর চরিত্র বিশেষ ভালো নয়। তবুও সম্মানীয় ব্যক্তি বলে ওনাকে এড়িয়ে যেতে পারেননি। বিশেষ করে এনজিও গোষ্ঠীর হয়ে কাজ করেন উনি। বিমলবাবু মোটা অঙ্কের অনুদান দিতেন, তাই ওনাকে চটাতে চাননি হয়তো। এই সুযোগকে কাজে লাগিয়ে ঘৃণ্য অপরাধ করেছে মিস্টার বিমল রায়। ওনার বিরুদ্ধে আপনার কাছে কি কি প্রমাণ আছে কোর্টে পেশ করুন। ইয়েস মাই লর্ড। পাপড়ি দেবীর ডাক্তারি পরীক্ষার রিপোর্ট, ঘটনার দিন ওই রুমের বাইরে থাকা সিসিটিভির ফুটেজ ও কিছু প্রত্যক্ষদর্শীর জবানবন্দি। আচ্ছা, দিন রিপোর্টগুলো, আর প্রত্যক্ষদর্শীদের কাঠগড়ায় হাজির করুন। নিশ্চয়ই স্যার। এরপর চোখের ইশারায় আসতে বলেন ওদের। হিতাই দাস হাজির হন। প্রথমেই আসে একজন বৃদ্ধ লোক। গীতা স্পর্শ করে বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যে বলিব না। জিজ্ঞাসা করেন অপরাজিতা। আপনার নাম? হুজুর, হুজুর আমি নেতাই দাস। বয়স? বয়স তো জানি না, ওই ওই 60-65 হবে। কি করেন? পার্টি অফিসের বাইরে চা বিক্রি করি। ঘটনার দিন আপনি কোথায় ছিলেন ও সেখানে কি দেখেন? ওই দিন আমি দোকানেই ছিলাম। বৃষ্টির দিন ছিল, তাই খদ্দের তেমন ছিল না। ওই দিদিমণিকে চিনতাম, উনি মাঝে মাঝে আসতেন পার্টি অফিসে। তো উনি সেই দিনও এসেছিলেন। বৃষ্টিতে ভিজে একেবারে কাক স্নান হয়ে ভেতরে চলে যান। তার তার কিছুক্ষণ পরেই বাঁচাও বাঁচাও বলে চিৎকার। আমি অবাক হয়ে ছুটে যাই অফিসে। ভেতরে ওদের দুজনকে আপত্তিকর অবস্থায় দেখি।
দিদিমণি কোনো রকমে সামলে বেরিয়ে আসেন। বিমলবাবু কিছুই বলেননি, চুপচাপ দাঁড়িয়েছিলেন। ব্যাস, আর আর কিছু আমি জানি না, আমি হুজুর। একইভাবে সেদিন ওখানে উপস্থিত থাকা আরও কিছুজন আসে এবং মোটামুটি একই বক্তব্য রাখে। সকলের সাক্ষ্য শুনে ও প্রমাণপত্র দেখে বিচারকও কিছুটা আশ্চর্য হন। যাই হোক, আপাত গম্ভীর ভাব বজায় রেখে উনি পরবর্তী হিয়ারিংয়ের ডেট দেন 15 দিন পর। কোর্ট থেকে বিমলবাবুকে পুলিশ বের করে আনার সময় এক ঝাঁক রিপোর্টার এগিয়ে আসে, সাথে কিছু উত্তেজিত জনতা, যারা হায় হায় বিমল রায় বলে স্লোগান তুলছিল। ভিড়ের মধ্যে থেকে বিমলবাবুর গায়ে পচা ডিম, টমেটো, এমনকি জুতো পর্যন্ত ছোঁড়া হয়। টিভিতে ঘন ঘন এইসবেরই ফুটেজ দেখানো হচ্ছে। টিভি বন্ধ করে মুখ ঢেকে সোফায় বসে পড়েন বিমলবাবুর স্ত্রী নির্মলা দেবী। ছি ছি ছি, দেবতুল্য মানুষের সাথে এই রকম ব্যবহার করছে পাবলিক। আর এই লোকেদের জন্যে কি না করেছেন উনি। এমন সময় ঘটিরাম ঘোষ বাড়িতে আসেন। বৌদি, আসবো? আসুন উকিলবাবু, আপনিই তো শেষ ভরসা আমার। এভাবে বলবেন না বৌদি, সবে তো হিয়ারিং শুরু হলো, একটু গুছিয়ে নিতে দিন আমায়। শেষ সময় এসে কেসটা পেয়েছি, তাই আর কি স্টাডি করার সময় পেলাম না। আসলে শহরের নামকরা সব উকিলের কাছেই গিয়েছিলাম, কেউ ওনার কেসটা নিতে চাইল না জানেন। শুধু আপনি রাজি হলেন, তাও সুমনা ছিল, সেই তো আপনার খোঁজ দিল। আসলে বিমলবাবুর বিরুদ্ধে বড়সড় চক্রান্ত চলছে, অনেক লম্বা হাত আছে এর পেছনে, আমি বেশ অনুমান করতে পারছি। আর নইলে ওই পাপড়ি দেবীর ক্ষমতা ছিল না কলকাতার টপ মোস্ট ক্রিমিনাল লয়ার অপরাজিতা দেবরায়কে হায়ার করার। এক এক দিনের ওনার পারিশ্রমিক প্রায় 1 লাখ। বাপরে, এত বড় উকিল উনি! উকিলবাবু, আমাদের কি হবে তাহলে? টেনশন করবেন না বৌদি, আমি তো আছি। এই ঘটিরাম ঘোষ আজ পর্যন্ত কোনো কেস হারেনি, যদিও বরাত পেয়েছে মোটে 2-3টে। তবুও মানে জানি আপনি ভাবছেন তো যে আমি তেমন নাম করা কেউ নই, নতুন এই প্রফেশনে আদৌ পারবো কিনা। না মানে ইয়ে আমি হাঁ করলে হাওড়া বুঝি, বুঝলেন তো বৌদি। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি আমার বেস্টটা দিয়েই লড়বো এই কেসটা। আর শুধু 1 কাপ চা যদি পাওয়া যেত আর কি, যদি কিছু মনে না করেন। এ মা, ছি ছি ছি, এ কি বলছেন? আমারই ভুল হয়েছে, জিজ্ঞাসা করা উচিত ছিল আপনাকে। আসলে মনের অবস্থা এমন হয়ে রয়েছে, কিছুই মনে থাকছে না। দাঁড়ান দাঁড়ান, এখনই আনছি চা। কিছুক্ষণ পর এই নিন উকিলবাবু, আপনার চা আর সামান্য জল খাবার। না না, মানে এইসবের আর প্রয়োজন কি ছিল? আর আপনিই বা কষ্ট করতে গেলেন কেন? আপনাদের কাজের মেয়েটি তো ছিল, সে কোথায়? আর বলবেন না, সেই মেয়েটিও কাজ ছেড়ে দিয়েছে। বলছে দাদাবাবু এমন মানুষ, সেটা তো জানতাম না, এই বাড়িতে আর কাজ করব না। দেখুন দেখি কাণ্ড। যাই হোক, যার জন্য আমার এখানে আসা, আপনি একটু মনে করে বলুন তো, ওই পাপড়ি দাসের ব্যাপারে আপনি কি কি জানেন? দেখুন উকিলবাবু, আমি সত্যিই বলছি, মেয়েটি সম্পর্কে আমি তেমন কিছুই জানি না। উনিও আমায় সেই রকম কিছু বলেননি। 2-1বার মেয়েটি আমাদের বাড়ি এসেছিল, এইটুকুই শুধু। এখানে এসেছিল ঠিক কি কারণে? যতদূর জানি মেয়েটি কোনো এনজিও গোষ্ঠীর সাথে যুক্ত। সেই গোষ্ঠীর হয়ে চাঁদা নিতে 1-2বার এসেছিল। আর একবার ওই গোষ্ঠীরই একটি অনুষ্ঠানে ওকে অতিথি হয়ে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাতে এসেছিল। মেয়েটির সম্পর্কে আর কিছু জানেন আপনি? মেয়েটি এমনিতে তো বেশ ভালোই, কথাবার্তাও মিষ্টি, সবাইকে সহজে আপন করতে পারে। আমাকে বৌদি বলেই ডাকতো, এলেই রান্নাঘরে চলে আসতো সাহায্য করতে। তখনই কথায় কথায় বলেছিল ওর মা আরেক বোন আছে ওর বাড়িতে, বিহালায় থাকে ওরা। ব্যাস এইটুকুই, এর বেশি আমি আর কিচ্ছু জানি না, বিশ্বাস করুন। বা অনেক কিছুই বলে দিয়েছেন আপনি, বাকিটা তো আমারই কাজ। কি বুঝছেন বলুন তো? সবে তো শুরু, দেখি কি হয়।
তবে একদম চিন্তা করবেন না, সব ভালোই হবে। টিভিতে যা সব নিউজ দেখছি, ভয়ে তো আমার প্রাণ শুকিয়ে যাচ্ছে। আরে বৌদি, অত ভয় পাওয়ার কিছু হয়নি। শুধু জেনে রাখুন দাদা নির্দোষ, আর কোনো নির্দোষকে আমি সাজা পেতে কখনোই দেব না। আপনিও আপনার মেয়ে সাবধানে থাকবেন কিন্তু। আজ আসি তাহলে, দরকার হলে ফোন করব আমি। আচ্ছা, ঠিক আছে। সুমনা, এই সুমনা, খাবি আয়, অনেক রাত হলো। মা, তুমি খাবে না? একটা প্লেট কেন? আমার খিদে নেই মা, তুই খা, আমি পরে কিছু খেয়ে নেব। জানি তুমি বাবার জন্য কষ্ট পাচ্ছ, কিন্তু এভাবে কদিন চলবে মা? কিছু না খেলে তুমিও যে অসুস্থ হয়ে পড়বে। মানুষটা জেলে রয়েছে, কি খাচ্ছেন, কিভাবে আছেন কিছুই জানি না। এই অবস্থায় আমার গলা দিয়ে খাবার নামবে? তুই বল, তুই একা মেয়ে মানুষ, কত আর করবি মা? ওদের অনেক লম্বা হাত, তুই ওদের সাথে কি লড়াই করে পারবি? পারতে আমাকে হবেই মা। আর আমি একা কোথায়? ঘটিরাম বাবুর মতো সৎ উকিল আছেন, আর আছে তোমাদের আশীর্বাদ। দেখো, কেসটা আমরাই জিতবো। কিন্তু উনিই তো বললেন বিরোধী পক্ষ খুব বড় উকিল নিয়েছে। তাতে কি, আমাদের উকিলও যথেষ্ট সাবলীল। দেখো, উনি ঠিক পারবেন। শুধু বাবা যদি একটু মুখ খুলতো। মানুষটা রাগে ঘেন্নায় চুপ করে গেছেন, মেনে নিতে পারছেন না এত বড় অপমান। আর কি জানিস তো, এসব কেসে মেয়েদের দিকে সিম্প্যাথি যায়, ফলে লোকে কিছু বিচার না করে পুরুষকেই দোষীর কাঠগড়ায় তুলে দেয়। এসব উনি সইতে পারছেন না। আমার ভয় হচ্ছে জানিস, ওনার আবার কিছু না হয়ে যায়। তুমি একদম চিন্তা করো না মা, আমরা থাকতে বাবার কিচ্ছু হবে না। মাথা উঁচু করে আবার ফিরে আসবে বাবা বাড়িতে, এই আমি কথা দিলাম। তাই যেন হয় মা, তাই যেন হয়। নির্মলা দেবীর সাথে দেখা করে বেরিয়েই ঘটিরাম চলে যান পাঁপড়ি দাসের বাড়িতে। পাঁপড়ি দেবী তখন বাড়িতেই ছিলেন। ঘটিরাম বাবুকে আসতে দেখে চমকে ওঠেন। আপনি এই সময় এখানে? না মানে, আসলে যাচ্ছিলাম পাশ থেকে, ভাবলাম একবার দেখা করে যাই। হ্যাঁ বলুন, কি দরকার? দরকার সামান্যই, কয়েকটা কথা জিজ্ঞাসা করার ছিল। সে তো আপনি কোর্টেই জিজ্ঞেস করতে পারতেন, তার জন্য বাড়ি বয়ে আসার তো দরকার ছিল না। না আসলে আমার মক্কেল তো কিছুই বলছেন না, তাই কয়েকটা বিষয় একটু তথ্য জানার জন্যই আসা আর কি। কোন মুখে কথা বলবেন? লম্পট, নীচ, ইতর কোথাকার। সেসব প্রসঙ্গ বাদ দিন, যা হওয়ার তা তো হয়ে গেছে। আমি যেটুকু জানতে চাইছি সেটুকু শুধু বলুন। কোর্টের বাইরে আমি আর কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। আপনি এখন আসতে পারেন। এ বাবা, চড়ছেন কেন? আমি তো দুটো কথা জিজ্ঞাসা করেই চলে যাব। বলুন, কি কথা? মানে এভাবে বাইরে দাঁড়িয়েই কি বলবো? এক কাপ চা যদি হতো আর কি। আমাদের একটাই রুম, ঘরে মা বোন আছে, তাই বাইরের লোক আমি কাউকে অ্যালাউ করি না। আপনার যা বলার এখানেই বলুন। আর চা খাওয়ানোর মতো সক্ষতা আপনার সাথে আমার নিশ্চয়ই নেই। আচ্ছা বেশ বেশ, বলছিলাম সেদিন আপনি পার্টি অফিসে ঠিক কী কারণে গিয়েছিলেন? কোর্টেই তো বললাম, আমাদের এনজিওর হয়ে চাঁদা আদায় করতে হয়। প্রতিবার আপনি চাঁদা নিতে যেতেন? হ্যাঁ, ওনার সাথে আমার পরিচয় ছিল, তাই আমিই যেতাম। কত চাঁদা উনি দিতেন? প্রতি মাসে 2000 টাকা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যদি কিছু মনে না করেন, আপনার এনজিওতে চাকরি করা নিশ্চয়ই পরিবার চালানোর জন্যেই। কত পান সেখানে? হ্যাঁ, পরিবার চালাতে অনেক কিছুই করতে হয় আমাকে। টিউশন, এনজিওতে চাকরি, ছোটখাটো রোলের পাঠ। আপনি অভিনয় করেন? বাহ 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 বাহ, জানতাম না তো। হ্যাঁ মানে ওই আর কি। আর কিছু জানার নেই নিশ্চয়ই আপনার? এবার আসতে পারেন, আমি বেরোবো একটু। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, আজ চলি, পরে যদি দরকার হয় আবার আসবো না হয়। আচ্ছা। পরের দিন থানায়। বিমলবাবু, এভাবে আপনি চুপ করে থাকলে আমরা তো কেসটা না লড়েই হেরে যাব। আপনি কি তাই চান? আমার আর কিচ্ছু চাওয়ার নেই, যা হওয়ার হোক। মৃত্যুদণ্ড দেবে তো আদালত, সেটাই হোক। এ নরক যন্ত্রণা আমি আর নিতে পারছি না। এতদিন সবাই যাকে দেখলে প্রণাম জানাতো, ফুলের মালা পরাতো, আজ তাকে দেখেই জুতো ছুটছে। ছি ছি ছি,
এই যন্ত্রণা আমি রাখবো কোথায় বলতে পারেন? আমি বুঝতে পারছি বিমলবাবু আপনার মনের অবস্থা। আমি জানি আপনি এমন কাজ করতেই পারেন না, কিন্তু আইন তো মুখের কথা শুনবে না, সে চায় প্রমাণ। আর যা প্রমাণ ওরা জড়ো করেছে সবই আপনার বিরুদ্ধে যাচ্ছে। এরপর আপনিও চুপ থাকলে আমি কি করব বলুন তো? আমি কি বলবো? আমি তো কিছু করিনি। আচ্ছা আচ্ছা, আপনি শান্ত হন আগে। এ নিন একটু জল খান, তারপর আমাকে খুলে বলুন তো সেদিন কি হয়েছিল। হ্যাঁ বলছি। সেদিন পাপড়ি আমাদের পার্টি অফিসে আসে। প্রতি মাসেই 10 তারিখের মধ্যে আসতো। পার্টির ফান্ড থেকে 2000 টাকা করে আমি দিতাম। ওরা যে এনজিও গোষ্ঠী চালায় অনাথ শিশুদের নিয়ে, তাদের জন্য। আপনার সাথে ওনার আলাপ কিভাবে হয়? পাপড়ি আমাদের পার্টির এক অনুষ্ঠানে পারফর্ম করেছিল, ভালো অভিনয় করত, আর আমি সেটার প্রশংসা করি। ও চেক দিই একটা পারিশ্রমিক হিসাবে। তো ও বলে এটা ওর এনজিও এর নামে দিতে। তারপর থেকে ওই এনজিওর অনুষ্ঠানে যাওয়ার জন্য আমায় আমন্ত্রণ পত্র পাঠায়। ওখানে আমি নিজে কিছু ডোনেট করি, আর এইভাবেই ওর সাথে আমার পরিচয়। আচ্ছা, কিছু মনে করবেন না, একটা প্রশ্ন করছি। আপনাদের মধ্যে সম্পর্ক কেমন ছিল? প্রথমত সাধারণ আলাপই ছিল। তারপর ও এত মিশুকে ও নম্র স্বভাবের যে একটা বন্ডিং তৈরি হয়। বোনের মতোই ভালোবাসতাম ওকে। আমার তো কোনো বোন নেই, সে কিনা শেষে এভাবে। আচ্ছা আচ্ছা, বুঝলাম। আজ আসি কেমন? আমি কিন্তু আমার তরফে কোনো ত্রুটি রাখবো না, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আচ্ছা। দাদা, কি বুঝছো? কেসটার কি হবে? আমার বাবাকে নির্দোষ প্রমাণ করতে পারবো তো? দেখ সুমনা, তুই কলেজের জুনিয়র ছিলিস, চিনতাম, তাই আমি রিস্ক নিয়েছি বলতেই পারিস। কেস যতদূর বুঝছি খুব ঘোরালো। ওই পাপড়ি দেবী কিন্তু খুব ধুরন্ধর মহিলা, তবে ওর পিছনে কেউ আছে আমি নিশ্চিত। সেই সব কলকাঠি নাড়ছে। কিভাবে বুঝলে দাদা? ওনাদের বাড়িঘর দেখে যা বোঝার তা বুঝেই গেছি, বুঝলি। ওদের পক্ষেই জাঁদরেল উকিলের একদিনের ফিস জোগাড় করতে গিয়েই হিমশিম খেতে হবে। তারপর ওই মহিলা সারাক্ষণ খুব সতর্ক, যেন ভয় পাচ্ছেন পাছে কিছু বেশি বলে ফেলেন। স্ক্রিপ্টেড একটা বুলি আউটে চলেছেন। স্পষ্টই বুঝতে পারছিলাম কিছু লোক আছেন, তবে সেটা কি সেটাই বুঝতে পারছি না, বুঝলি। আর ওদের হাতে সলিড প্রমাণ আছে, সেগুলোকে পাল্টা যুক্তিতে কাটানো এতটা সহজ হবে না, বুঝলি। অনেক আটঘাট বেঁধে নেমেছে ওরা। তাহলে উপায়? আমরা কি হেরে যাব তাহলে? না না, বিনা যুদ্ধে মাঠ ছেড়ে পালানোর বান্দা আমি নই। দাঁড়া দাঁড়া, আমায় কয়েকটা দিন সময় দে, আমি দেখছি কতদূর কি করা যায়। তুমি শুধু ফর্মে থাকলেই হলো, আমি জানি তুমি ঠিক পারবে। আচ্ছা আচ্ছা, বেশ। কলেজে তো প্রচুর ফাঁকি মেরেছিস, এখানে মন দিয়ে কাজ কর, বুঝলি। যা যা আমি বলবো করবি। অনেক ছোটাছুটি করতে হবে রে আমাদের, বুঝলি। সব সাক্ষীদের সাথে আলাদা করে দেখা করতে হবে। কেউই কিছু বলবে না আমি জানি, তবু চেষ্টা করতে দোষ কি। সব সিসিটিভি ফুটেজ চেক করতে হবে। ওরা যেগুলো সাবমিট করেছে সেগুলো ছাড়াও আর কিছু আছে কি না দেখতে হবে। আর কি? সেটা আমার ওপরেই ছেড়ে দে। ওই পাপড়ি দেবীকে নজরে নজরে রাখতে হবে। ওর সাথে নিশ্চয়ই যোগাযোগ আছে কারোর। আরেকটা কথা, তোর বাবার অপোজিশন পার্টি যেন কে? ওই তো অবিনাশ হালদার, বেঙ্গল ইউনিয়ন। ওনাকে অবজার্ভ করতে হবে। সে যাই হোক, তোকে যেগুলো বললাম কর কিন্তু, হ্যাঁ। বাকিটা আমি দেখছি। হাতে কিন্তু 5 দিন সময়, তার মধ্যে 2 দিন অলরেডি চলে গেল, আর মাত্র 3 দিন। দাদা, তুমি আমাকে সহকারী হিসাবে নিয়েছো, এতেই আমি খুশি। আমি চেষ্টা করব কাজগুলো ঠিকঠাকভাবে করতে। না না, তবে এইভাবে নয়, ছদ্মবেশ নিতে হবে তোকে, নইলে বিরোধী পক্ষ তো চিনে ফেলবে আর অ্যালার্ট হয়ে যাবে। ওরা কিভাবে চিনবে? ওদের চর নেই ভেবেছিস? সব লক্ষ্য রাখছে ওরা। এই যে আমি পাপড়ি দেবী বা তোর বাবার সাথে দেখা করেছি,
সেগুলোও জেনে গেছে। যাই হোক, খুব সাবধানে চলতে হবে আমাদের। একটু ভুল করলে কিন্তু মারাত্মক বিপদ। আচ্ছা দাদা, খেয়াল রাখবো। আজ উঠি তাহলে। হ্যাঁ হ্যাঁ, আয়। আমি ফোনে যোগাযোগ রাখবো তোদের সাথে। বারবার এখানে আসার দরকার নেই তোর। খুব সাবধানে থাকবি তোর, হ্যাঁ? আচ্ছা। আরে, এ কি সৌভাগ্য! ঘটিরাম বাবু, আপনি এখানে? আপনি চেনেন আমায়? আরে, চিনবো না কেন? আর আপনি তো এখন পুরো ভাইরাল যাকে বলে। ওই যে বিমল বাবুর কেসটা নিয়ে যা চলছে এসব জায়গায়, ছ্যা 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 ছ্যা। উনি তো সম্মানীয় ব্যক্তি ছিলেন। এমন কাজ কি ওনার দ্বারা করা সম্ভব? কি মনে হয় আপনার? সে আমি কি করে বলি বলুন তো? সজ্জন মানুষ বলেই তো জানতাম এতদিন। এখন যা শুনছি, আর জানেন তো, যা রটে তার কিছুটা তো বটে। নইলে এমনি এমনি ওই মেয়েটিকে, কি যেন নাম, পাপড়ি দাস। ওই হলো, সে কি আর মিছে মিছে অপবাদ দেবে? আর দিলেই পুলিশও বা মানবে কেন? নিশ্চয়ই কিছু প্রমাণ রয়েছে। এখন সত্যি মিথ্যে যাচাই করা আপনাদের ব্যাপার, আমি কি বলবো। হ্যাঁ, সে তো ঠিকই। তবে আপনার কাছে এসেছি একটা কথা জানতে। হ্যাঁ হ্যাঁ, বলুন, কি জানতে চান? আপনার ভাই বিক্রমবাবুর সাথে ওই পাপড়ি দেবীর পরিচিতি আছে? না না, ওসব মিডল ক্লাস লোকেদের সাথে আমাদের ওঠা বসা হয় না। কিন্তু আমি যতদূর জানি পাপড়ি দেবীর বোন আর আপনার ভাই একই কলেজে একই ক্লাসে পড়তো। সে হতে পারে, ক্লাসে তো কত কেউই থাকে, সবাইকে কি আর মনে রাখা সম্ভব নাকি? হ্যাঁ, আর একই ক্লাসে যখন হয়তো মুখ চেনা হবে, আমি সেসব জানি না। কিন্তু একটু খুলে বলুন তো কেন? না না, বেশ কয়েকবার ওদের একসাথে দেখা গেছে, তাই ভাবলাম ওরা পরিচিত কিনা আর কি। ওই যে বললাম, মুখ চেনা। রাস্তাঘাটে দেখা হলে হয়তো সৌজন্য বিনিময় করেছে, নইলে ওদের ক্লাস আর আমাদের ক্লাস। হাহ, আর আমার ভাইয়ের প্রতি মেয়েরা এমনিতে একটু দুর্বল। বুঝছেনই তো, সকলেই ওকে বন্ধু হিসাবে পেতে চায়। যাই হোক, আপনি বসুন। বলছি, চা কফি কি কিছু নেবেন? আমার আবার একটু জরুরি মিটিং আছে, তাই একটু বেরোতে হবে আমাকে। না না, কিছু লাগবে না। আজ আমি আসি তাহলে, হ্যাঁ? পরে দরকার হলে আবার বিরক্ত করব। আর নিশ্চয়ই আসবেন। আজ উঠি তাহলে। হ্যাঁ, আমিও উঠব। অনেক ধন্যবাদ সাহায্য করার জন্য। দাদা, কিছু ক্লু পেলে? না রে, সবই গভীর জলের মাছ, এত সহজে ধরা দেবে না। আচ্ছা, তোকে যে কাজগুলো দিয়েছিলাম করেছিস? হ্যাঁ দাদা, প্রত্যেক প্রত্যক্ষদর্শীকে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসা করেছি সেদিনের বিষয়। সকলের জবাব রেকর্ড করে এনেছি। তবে অসঙ্গতি কিছু তো পেলাম না। পাবি কি করে? সবই তো স্ক্রিপ্টেড। আর লেখিকা তো স্বনামধন্য উকিল অপরাজিতা দেবী, তাই ফাঁক রাখবেন না কিছু। এটাই স্বাভাবিক, বুঝলি? তাহলে উপায়? সেটাই তো ভাবতে হবে। যাই হোক, আর সিসিটিভি ফুটেজগুলো? সিসিটিভি ফুটেজে কিছু নেই, সব নাকি ডিলিট হয়ে গেছে। শুধু পাপড়ির ঢোকা আর বেরোনোটা ছাড়া, সে দুটো তো ওরাই সাবমিট করেছে কোর্টে। বুঝলাম, সব প্রমাণ লোপাট করেছে ওরা। দেখি যদি কিছু জোগাড় করা যায়। সেটা কিভাবে হবে? আহ, আমার এক পরিচিত দাদা আছে, বুঝলি? তোর বাবার পার্টি অফিসেই কাজ করে। ওকে বলে রেখেছি। ও বলেছে রাত 11টার পর যেতে। তখন পার্টি অফিসে তেমন কেউ থাকে না। থাকলেও ও আজ কায়দা করে তাদের কাটিয়ে দেবে। তারপর ওখানকার সিসিটিভি ফুটেজগুলো চেক করব আমরা। দাদা, আমিও যাব। না না, মানে এত রাতে তোর গিয়ে আর কাজ নেই, বুঝলি? এমনিতেই এখন সাবধানে থাকতে হবে তোদের। তুই বরং বাড়ি যা, আমি একাই যাব ওখানে। আর কিছু পেলে তোকে হোয়াটসঅ্যাপ করে দেবো, চিন্তা করিস না। আচ্ছা দাদা, আজ আসি তাহলে। তুমিও সাবধানে থেকো। আরে রতনদা, কেমন আছো? ওই আছি ভাই। এদিককার অবস্থা ভালো নয়। কেন, কি হলো? বিমলবাবু গ্রেপ্তার হওয়ার পর থেকে সব যেন কেমন ছিন্ন ভিন্ন হয়ে গেছে। দলের লোকের মধ্যে আর সেই একতা নেই। এতদিন যে নেতাকে আমরা পুজো করে এলাম, তাকেই সবাই ধিক্কার দিচ্ছে। সে তো হবেই। মানুষ যা দেখে তাই বিশ্বাস করে। ভিতরের সত্যিটা কেউ জানতে চায় না, বুঝলে? সে জানি। তবে দলের মধ্যে এখন ভাগাভাগি চলছে। কেউই প্রায় বিমলদার দলে নেই। অন্য কাউকে বসাতে চাইছে ওরা। আর তুমি? আমি আর কি করব? আমি শুধু শুনি আর চুপ করে থাকি।
বিমলদার জন্যেই আমার পরিবারটা খেয়ে পড়ে বেঁচে আছে। ওনার সাথে আমি কখনোই নেমখারামি করতে পারবো না। আর আমার স্থির বিশ্বাস উনি নির্দোষ। এরকম একটা ঘৃণ্য কাজ উনি কখনোই করতে পারেন না। সাব্বাস রতনদা, এই তো চাই। তোমার মতো কিছু মানুষ আজও আছে বলেই সততার দাম আছে, বুঝলে? তুমি শুধু জেনে রাখো, তোমার বিশ্বাসে কোনো ভুল নেই, বাকিটা আমি বুঝে নেব। এখন চলো তো, ভিতরে কিছু যদি প্রমাণ দেখতে পাই। হ্যাঁ, তাই চলো। কেউ আবার এখন এসে পড়লে বিপাকে পড়ব। অনেকক্ষণ ধরে সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে দেখেও কোনো প্রমাণ পেল না। যেগুলো পাপড়ি দেবীর উকিল আগে থেকেই কোর্টে পেশ করেছে সেগুলোই আছে, বাকি সবই ডিলিটেড। শুধু এক জায়গায় খটকা লাগলো ঘটিরামের। পাপড়ি দেবী সেদিন যখন অফিসে ঢুকেছিলেন, পিছনে কি যেন একটা ছিল। জুম করে দেখার চেষ্টা করলেও সফল হলো না ঘটিরাম। যাই হোক, রতনদাকে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে গেল পার্টি অফিস থেকে। বেরিয়ে আশেপাশে একটু চোখ বোলাতে লাগলো। কিছুক্ষণ এদিক ওদিক দেখে মুখে হাসির রেখা দেখা দিল ঘটিরামের। না, নৈশ অভিযান পুরোটা বিফলে যাবে না বোধহয়। এরই মধ্যে কোর্টে ট্রায়ালের তারিখ চলে এলো। কোর্টের বাইরে বিরাট ভিড়, মিডিয়া, সাধারণ পাবলিক চত্বরে ভর্তি। অপরাজিতা দেবী, আপনার কি মনে হয় আজ কি কোর্টের রায় আপনার সপক্ষে যাবে? দেখুন, কোর্টের রায় কি হবে সেটা তো সহজেই বোঝা যাচ্ছে। মহামান্য আদালত নিশ্চয়ই ন্যায়ের পক্ষে রায় দেবেন। আর আমার মক্কেল যে চরম অবমাননার মধ্যে দিয়ে গেছেন বা বলা ভালো প্রতিদিন যাচ্ছেন, তার সুযোগ্য জবাব আদালতের কাছে পাবো বলেই আমার স্থির বিশ্বাস। আপনি প্রতিপক্ষ হিসেবে ঘটিরাম বাবুকে কেমন চোখে দেখছেন? মানে উনি কি মামলার মুখ ঘোরাতে পারবেন? কি মনে হয় আপনার? দেখুন, আমি সবসময় ন্যায় ও সত্যের পথে থাকি, আর তাই জিত বরাবর আমারই হয়। তাই আমার বিপক্ষে কে আছেন সেসব দেখার প্রয়োজন পড়ে না। আর এবার যিনি দাঁড়িয়েছেন বিপক্ষে, তিনি তো নেহাতি নবাগত, ওই চুনোপুটি যাকে বলে। কোর্টের হালচাল বুঝুক আগে, তারপর ওনাকে নিয়ে ভাববো। এখন একটু সাইড দিন প্লিজ, দেরি হয়ে যাচ্ছে, আমি ভেতরে যাব। ইতিমধ্যে কোর্টের চত্বরে ঘটিরামও এসে হাজির হয়। ঘটিরামকে দেখে মিডিয়ার লোকজন আবার ঘটিরামের দিকে এগিয়ে যায়। ঘটিরাম বাবু, এই কেস নিয়ে আপনি কতটা আশাবাদী? কি মনে হয় অপরাজিতা দেব রায়ের এতদিনের ক্যারিশমা মামলা না হারার আপনি ভাঙতে পারবেন? দেখুন, আমি শুধু আমার কেস নিয়েই ফোকাস করি, অন্য কিছুতে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। হ্যাঁ, জানি উনি রাঘব বোয়াল, ওদের মতো চুনোপুটি ওনার কাছে নস্যি। তবুও ওনার প্রতি পূর্ণ সম্মান রেখেই বলছি, আমি কিন্তু ময়দান ছেড়ে পালাবো না। কি মনে হচ্ছে আজকে এই কেসের কিছু নতুন তথ্য বের করতে পারবেন আপনি? আপনার মক্কেল যিনি এত সুনাম অর্জনের পরও এমন নিকৃষ্ট কাজ করেছেন, তিনি ছাড়া পেয়ে যাবেন? প্রথমেই বলে রাখি, আমার মক্কেল কিন্তু দোষী নয়। ওনার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে ঠিকই, কিন্তু সেটা প্রমাণিত নয়। তাই উনি দোষী এ কথা বলতে পারেন না আপনারা। আর দ্বিতীয়ত, বিচারাধীন কোনো বিষয় আমি মন্তব্য করব না। যা হবে কোর্টে, সে তো আপনারা জানতেই পারবেন। এবার আসি, হ্যাঁ, আমার সময় হয়ে যাচ্ছে। তাহলে আপনারা দেখতেই পেলেন রাজনৈতিক নেতা বিমল বাবুর বিরুদ্ধে হওয়া ধর্ষণ কেস নিয়ে রীতিমতো উত্তপ্ত কোর্ট। বাইরে অনেকজন লোক, কিন্তু ওদের হাতের প্ল্যাকার্ড আর স্লোগান শুনেই বোঝা যাচ্ছে ওরা বিমল বাবুর পক্ষে নয়, বরং বিরুদ্ধেই। সমস্ত জনতা ক্ষেপে উঠেছে জনদরদি রূপে পরিচিত নেতার এমন কালো কুৎসিত সত্য জানতে পেরে। দেখা যাক আজ কোর্টের রায় কি হয়। সঙ্গে থাকুন আপনারা, মিনিটে মিনিটে আপডেট জানাবো লাইভ কোর্ট থেকে। কোর্ট রুম। মাই লর্ড, আজকের দিনে নারীরা যেখানে সব করতে পারে, সেখানে তাদের দমিয়ে রাখা হচ্ছে শুধুমাত্র তাদের শারীরিক দুর্বলতার কারণে। রাতে তারা বাড়ির বাইরে সেফ নয় নিজের কাজের জায়গায়, এমনকি পরিচিতদের সাথেও তারা সেফ নয়। কেন? কারণ মানুষরূপী কিছু হায়না তাদের আক্রমণের জন্য সদা প্রস্তুত। যেমন আমাদের এই কেস, বিমলবাবু। পাপড়ি দেবীর সরলতা ও বিশ্বাসের সুযোগ নিয়ে নোংরামো করে গেছে দিনের পর দিন। প্রথমে পাপড়ি দেবী প্রশ্রয় দেননি, পরে প্রতিবাদ করলেই তার ওপর চলে নৃশংস অত্যাচার। ফুলের মতো নিষ্পাপ একটি মেয়ের সম্মান কাটতে এতটুকু বাঁধল না আপনার বিবেকে? যাই হোক, বিবেক বলে কিছু আছে বলে তো আমার মনে হয় না। ধর্মাবতার, আপনার কাছে বিনীত অনুরোধ যে অপরাধীকে যেন উপযুক্ত শাস্তি দেয় এই কোর্ট। আই অবজেক্ট মিলর্ড। এখনো আমার মক্কেল অপরাধ প্রমাণ হয়নি, তাই তাকে অপরাধী তো বলা যায় না।
আগের দিন আমি যেসব তথ্য আর প্রমাণ আদালতে পেশ করেছি, তারপর কি আর কোনো সন্দেহ আছে যে বিমলবাবু অপরাধ করেননি? মিলর্ড, তথ্য পেশ করলেই তো আর তা প্রমাণ হয় না। আপাতভাবে কিছু ধারণা হয়, কিন্তু সেটাই সত্য নাও হতে পারে তো। আপনার যুক্তির সপক্ষে নিশ্চয়ই তথ্য আছে আপনার। সেসব মহামান্য আদালতই না হয় বিচার করবেন। আমি এবারে পাপড়ি দেবীকে কিছু জিজ্ঞাসা করার জন্য কাঠগড়ায় আসার অনুরোধ করছি। পাপড়ি দেবী হাজির হন। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। পাপড়ি দেবী, আপনি কি বিক্রমবাবুকে চেনেন? কে বিক্রম? বিমলবাবুর প্রতিপক্ষ পার্টি অবিনাশ হালদারের ভাই বিক্রম হালদার। চেনেন নাকি ওনাকে? অবজেকশন মিলর্ড, এসব অবান্তর প্রশ্নের কি প্রয়োজন? মিলর্ড, প্রয়োজন আছে বলেই করছি। যাই হোক, পাপড়ি দেবী বলুন, আপনাকে যা জিজ্ঞাসা করলাম সেটা জবাব দিন। অবজেকশন ওভাররুলড। অপরাজিতা দেবী প্লিজ একটু চুপ করে বসুন। ঘটিরাম বাবুকে ওনার কাজ করতে দিন। না, চিনি না। সে কি, অজানা অচেনা মানুষের সাথে পুলিশের কাছে কেস ফাইল করতে চলে গেলেন? মানে? না না, যেদিন আপনি পুলিশ স্টেশনে কেস করতে গিয়েছিলেন আপনার সাথে বিক্রমবাবুই তো ছিল। পুলিশ তো সেরকমই বলেছে। সাক্ষী হিসেবে ওনার সইও আছে কমপ্লেনে। ও হ্যাঁ হ্যাঁ। মানে শরীর খারাপ লাগছে নাকি? জল খাবেন? না না, আমি ঠিকই আছি। বেশ, তাহলে বলুন, বিক্রমবাবুর সাথে আপনার আলাপ আছে তাহলে? আলাপ বলতে আমার বোনের সাথে কলেজে পড়েছেন উনি, সেই সূত্রেই চিনি। বা তা এরকম স্বল্প পরিচিত একজনকে এত বড় ঘটনা জানালেন যে? সব প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। আলবাত বাধ্য। কেসের জন্য যে কোনো রকমের প্রশ্নের উত্তর দিতে আপনি বাধ্য। এ কি, এসব কি হচ্ছে? কেসের সাথে তো এর কোনো সম্পর্কই নেই। এমন প্রশ্ন করে আমার মক্কেলকে বিব্রত করা হচ্ছে মাই লর্ড। অবজেকশন সাস্টেন্ড। ঘটিরাম বাবু, আপনি কেসের সাথে জড়িত প্রশ্নই করুন, ব্যক্তিগত প্রশ্ন নয়। ব্যক্তিগত প্রশ্ন নয় মিলর্ড। সেদিন অর্থাৎ ঘটনার দিন ও বিক্রমবাবুর গাড়িতে করেই মক্কেল গিয়েছিলেন পার্টি অফিসে। এমনকি গাড়ি কিছুটা দূরে পার্ক করে বাকি পথ হেঁটে আসেন পাপড়ি দেবী। কিসের ভয়? আর বেরিয়ে আবারও ওই গাড়িতেই বাড়ি ফেরেন তিনি। কোর্টে চাপা গুঞ্জন শুরু হয়। বিচারক সকলকে চুপ করার নির্দেশ দেন এবং পাপড়ি দেবীকে সত্য জানাতে আদেশ দেন। ও হ্যাঁ, মনে পড়েছে। সেদিন খুব বৃষ্টি পড়ছিল, আমি কোনো গাড়ি পাচ্ছিলাম না। তখনই বিক্রমবাবুর সাথে হঠাৎ রাস্তায় দেখা হয়ে যায়। উনি আমাকে লিফট দেন। ওনার অসুবিধা হবে ভেবে আমি বলেছিলাম একটু আগে গাড়িটা দাঁড় করাতে, বাকিটা রাস্তা আমি হেঁটে চলে যেতে পারবো। আচ্ছা, তাহলে উনি অপেক্ষা করছিলেন কেন আপনার জন্য? আমার তো মনে হয় পুরোটাই আগে থেকে প্ল্যান করা ছিল। আপনি ওনার গাড়ি করে যাবেন, আবার কাজ হয়ে গেলে উনিই গাড়ি করে আপনাকে বাড়ি পৌঁছে দেবেন। অবজেকশন ইওর অনার, আমার ক্লায়েন্টের মুখে ইচ্ছাকৃতভাবে কথা বসাচ্ছেন ঘটিরাম বাবু। অবজেকশন সাস্টেন্ড। ঘটিরাম বাবু প্লিজ ওনাকে বলতে দিন। আই এম সরি মিলর্ড। বেশ, পাপড়ি দেবী আপনি বলুন, রাস্তায় হঠাৎ দেখা হলে উনি আপনার জন্য দাঁড়িয়েছিলেন কেন? সেটা তো উনিই ভালো বলতে পারবেন। তবে আমার মনে হয় বৃষ্টির মধ্যে আমি আবার বাড়ি ফিরবো কিভাবে সেটা ভেবেই হয়তো উনি দাঁড়িয়ে যান। মানে উনি জানতেন আপনি আবার ফিরবেন? মানে হ্যাঁ, আমি তো বলেছিলাম আমি পার্টি অফিসে টাকা কালেক্ট করতে যাচ্ছি। বেশ, তাহলে সেদিন নিশ্চয়ই আপনার একটু দেরি হয়েছিল, তাও উনি এগিয়ে যাননি কেন? অবজেকশন মাই লর্ড, ঘটিরাম বাবু এসব ভুলভাল প্রশ্ন করে কি প্রমাণ করতে যাচ্ছেন বলুন তো? এমন প্রশ্ন যেগুলোর সাথে কেসের কোনো সম্পর্কই নেই। বিক্রমবাবু কি করছেন, কেন করছেন, আমার মক্কেল তা জানবেন কি করে? মিলর্ড, আমার লার্নার ফ্রেন্ড শুধু অবজেকশন মিলর্ড করে যাচ্ছেন, কিন্তু বুঝতেই পারছেন না বিক্রমবাবু বিমলবাবুর প্রতিদ্বন্দ্বীর ভাই। আমি যদি বলি বিক্রমবাবু ও তার দাদা অবিনাশবাবু প্ল্যান করে এসব ছক কষেছেন আমার মক্কেলকে ফাঁসানোর জন্য। এটা নাটকের রঙ্গমঞ্চ নয় ঘটিরাম বাবু। এখানে শুধু মুখে বললেই হয় না, প্রমাণ দেখাতে হয়। আশা করি সেটুকু জ্ঞান আছে আপনার। আহা, আপনারা প্লিজ নিজেদের মধ্যে বাকবিতণ্ডা বন্ধ করুন। আর ঘটিরাম বাবু, আপনি যে কথাগুলো বললেন তার সপক্ষে কোনো প্রমাণ আছে কি আপনার হাতে? না স্যার, এই মুহূর্তে কোনো প্রমাণ নেই, তবে আমি নিশ্চিত ওরা নিশ্চয়ই কিছু ফাঁদ পেতেছিল। নইলে আপনি ভাবুন, মাত্র 2000 টাকা চাঁদা নেওয়ার জন্য কেউ গাড়ি খুঁজবে কেন?
আর ওনাদের বাড়ি থেকে পার্টি অফিসের দূরত্বও খুব বেশি নয়, টোটো বা অটো করেই যাওয়া যায়। এতদিন পাপড়ি দেবী সেভাবেই যাতায়াত করতেন, কিন্তু হঠাৎ সেই দিনই গাড়ির প্রয়োজন হলো কি কারণে? আবার সেসবের ফুটেজ পার্টি অফিসের সিসিটিভি থেকে গায়েব। বাবা, রাস্তার উল্টো দিকের এক দোকানের সিসিটিভি ফুটেজ থেকে আমি সেই সব ছবি পাই। প্রথমে যে কারণে পাপড়ি দেবী চিনতে অস্বীকারও করেছিলেন। এভাবে মন করা কিছু বলে দিলে তো আর প্রমাণ হয় না যে ওদের দুজনের মধ্যে প্ল্যান চলছিল। হতেই পারে প্রথমে আমার মক্কেলের মনে পড়েনি, পরে মনে পড়েছে। তার মানে এই নয় ঘটিরাম বাবু যা বলছেন সেটাই সত্যি। আর যদি সত্যিই হয় তাহলে তার প্রমাণ কি আছে? ঘটিরাম বাবু পেশ করুক আদালতের কাছে। আমার তো মনে হয় এসব করে ঘটিরাম বাবু আদালতের মূল্যবান সময় নষ্ট করছেন খালি। ঘটিরাম বাবু, আপনার কিছু বলার আছে? মহামান্য আদালতের কাছে আমি কটা দিন সময় চাই, শুধু একটু বিবেচনা করে আমায় কয়েকটা দিন সময় দিন। আমি আশা করি সব প্রমাণ জোগাড় করতে পারবো। আপনার ওপর ভরসা করেই আগের দিন আপনাকে সময় দিয়েছিলাম, নইলে তথ্য প্রমাণ কিন্তু সবই বিমল বাবুর বিপক্ষে। আর সাধারণত এই ধরনের কেসে আমাদের দ্রুত বিচার দেওয়ার একটা প্রবল চাপ থাকে, সেটা আপনি নিশ্চয়ই জানেন। সবই জানি মিলর্ড, তবুও এটুকু আর্জি জানাচ্ছি, আপনি আমাকে কয়েকটা দিন সময় দিন প্লিজ। বেশ, আপনার কথা শুনে 2 দিন সময় দিলাম আপনাকে। এর মধ্যে প্রমাণ জোগাড় না করতে পারলে কিন্তু কোর্ট নিজের রায় জানাতে বাধ্য থাকবে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। অশেষ ধন্যবাদ আমাকে 2 দিনের সময় দেওয়ার জন্য। আজকের মতো কোর্টের কাজ এখানে মুলতুবি রাখা হলো। 2 দিন পর নেক্সট হিয়ারিংয়ে দেখা হবে। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। কোর্টের বাইরে অপরাজিতা ম্যাডাম, প্লিজ একটু শুনুন। কি মনে হচ্ছে জয় তো আপনারই হবে নাকি? দেখুন, খালি খালি কোর্টের সময় নষ্ট হলো আজ। আরও 2 দিন অপেক্ষা করা ছাড়া উপায় নেই। তবে কোর্টের রায় যে আমাদের পক্ষেই হবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। বলছেন? অফকোর্স, ঘটিরাম বাবুর তো ভেজে খবরে অবস্থা। আজও তো হালে পানি পেলেন না, যদিও অনেক চেষ্টা করেছিলেন। মানে বিমল বাবুই দোষী সাব্যস্ত হবেন? সেটাই তো হওয়া উচিত। পলিটিক্যাল পাওয়ার খাটিয়ে নিজেদের ইনফ্লুয়েন্সের জোরে আর কতকাল এসব জানোয়াররা বুক ফুলিয়ে ঘুরে বেড়াবেন বলতে পারেন? এদের জন্য তো দিনের রাতে রাস্তায় মেয়েদের বেরোনোই দায় হয়ে দাঁড়িয়েছে। মহামান্য আদালত কঠিনতম শাস্তি দিক, এটাই কাম্য, যাতে এসব লোকেদের উচিত শিক্ষা হয়। নেক্সট হিয়ারিং কবে? 2 দিন পর, সেই দিনে সব ফয়সালা হয়ে যাবে। আপনার জয়ের ধারা অব্যাহত থাকবে তাহলে? সেরকমই তো মনে হচ্ছে। আসলে আমি সত্যের পথেই থাকি, আর সত্যের জয় তো নিশ্চিত। এবার আমি আসি প্লিজ। আপনারা নিজেরাই লক্ষ্য করলেন কতটা কনফিডেন্ট অপরাজিতা দেবী। আশা করা যাচ্ছে 2 দিন পর নেক্সট ডেটেই বিমল বাবুর কেসের রায় শোনানো হবে। বিমল বাবুই দোষী, এটাও এক প্রকার প্রমাণিত। ওনার সপক্ষে কোনো প্রমাণ জোগাড় করতে পারেনি ওনার উকিল ঘটিরাম বাবু। শেষ রক্ষা কি উনি করতে পারবেন? জানতে হলে থাকতে হবে আমাদের সাথে। চোখ রাখুন টিভি পর্দায়। এখনও ঘটিরাম বাবু আসেননি, ওনার প্রতিক্রিয়াও আমরা জানাবো আপনাদের। এর কিছুক্ষণ পর বিমলবাবুকে পুলিশি পাহারায় কোর্ট থেকে বের করা হয়। কোর্টের বাইরে কিছু উত্তপ্ত জনতা বিমলবাবুর নামে ধিক্কার জানায়। ওনার ছবিতে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ দেখায়। প্রসঙ্গত ওনার পার্টির কিছু সমর্থকও ওনার বিরোধিতা করছে। টিভির পর্দায় ওনার বিরোধী, এমনকি ওনার পার্টির কিছু লোকও সমালোচনা করছে আজকাল। এইসব দেখে স্বভাবতই সাধারণ মানুষও দ্বিধায় পড়ে গেছে। এতদিন যাকে এত ভালো মানুষ বলে জানত সকলে, তিনি কি সত্যি এতটা খারাপ চরিত্রে? চারিদিকে কানাঘুষো চলছে। এমনকি কিছু মানুষ বিমলবাবুর বাড়ির বাইরেও বিক্ষোভ দেখাচ্ছে। কার্যত গৃহবন্দী হয়ে আছে ওনার স্ত্রী ও মেয়ে। এরই মধ্যে বেরিয়ে আসে ঘটিরাম বাবু, চোখে মুখে বিষণ্ণতা। ঘটিরাম বাবু, কি মনে হচ্ছে 2 দিন পর কোর্টের রায় কি হতে চলেছে? আপনি কি এখনো আশাবাদী, নাকি নিজের হার মেনে নিয়েছেন? পাপড়ি দেবীর সাথে আপোষ করে কেস তুলে নেওয়ার কথা ভাবছেন নাকি? কোন পথে যেতে চলেছে এই কেসের গতি? প্লিজ আমাকে মার্জনা করবেন, আমি আজ কিছুই বলতে পারবো না। মহামান্য আদালত আমাকে 2 দিন সময় দিয়েছে। এর মধ্যেই আমাকে অনেক চেষ্টা করতে হবে প্রমাণ জোগাড় করার। আপনি কি এখনো মনে করেন বিমলবাবু নির্দোষ? না না, মনে করি না, স্থির বিশ্বাস করি। বিমলবাবু দেবতুল্য মানুষ, ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। কে বা কারা ষড়যন্ত্র করছে বলে আপনি মনে করেন? সেটা তো প্রমাণ সাপেক্ষ। প্রমাণ ছাড়া আমার কোনো কথাই গ্রাহ্য হবে না।
আচ্ছা, বিমলবাবুর স্ত্রী বা মেয়ে কেউ ওনার পাশে নেই কেন? কি মনে হয় আপনার? ওরাও কি বিমলবাবুর দোষ স্বীকার করে নিয়েছে, তাই লজ্জা এখানে আসতে পারছেন না? ওনাদের মানসিক অবস্থার কথা একবার ভাবুন তো। তারপর নিত্যদিন ওনাদের বাড়ির সামনে বিক্ষোভ দেখানো হচ্ছে। ওনারাও তো মানুষ। যদিও ধরে নিই বিমলবাবুই দোষী, ওনার মেয়ে বউ তো আর দোষ করেননি। ওদের এভাবে শাস্তি দেওয়া হচ্ছে কেন? ওনার স্ত্রী অস্টিওপোরোসিস রোগে আক্রান্ত, তবুও ওনাকেই ঘরের সমস্ত কাজ করতে হচ্ছে। বাড়ির হেল্পিং হ্যান্ড পর্যন্ত কাজে আসতে মানা করে দিয়েছে। ওনাদের দোকান বাজার করার উপায়টুকু নেই। কিভাবে চলছে ওদের খেয়াল রাখেন? চোরের মতো চুপি চুপি পিছনের দরজা দিয়ে আসা যাওয়া করতে হচ্ছে। এটা কি কোনো সুস্থ সামাজিকতার লক্ষণ বলুন তো? এভাবে তো না খেতে পেয়ে মরবে ওরা। আপনি কিন্তু মূল লক্ষ্য থেকে সরে গিয়ে সিম্প্যাথি আদায় করার চেষ্টা করছেন। না না না, আমি শুধুমাত্র ফ্যাক্ট জানিয়েছি। বাকি আপনারা যা কিছু মনে করতে পারেন তাতে আমার কিচ্ছু যায় আসে না। এখন প্লিজ আমাকে যেতে দিন। জনতা, আপনারা দেখলেন বিমলবাবুর উকিল কিভাবে মূল আলোচনা থেকে সরে যেতে চাইলেন। আসলে কি তিনিও পথ হারিয়েছেন? কি হবে কেসের পরিণতি জানতে হলে দুদিন আরও অপেক্ষা করতে হবে আমাদের। এরপর মিডিয়া আদালতে চত্বরে থাকা কিছু মানুষের প্রতিক্রিয়া তুলে ধরে টিভির পর্দায়। সেখানে বেশিরভাগ মানুষই বিমলবাবুর বিরোধিতা করে ও তার শাস্তি চায়। দু একজন অকথ্য ভাষায় ওনাকে গালিগালাজও করে। হ্যালো দাদা, কি করবে কিছু ভেবেছো? আর দুদিন তো মাত্র সময়। তুই জানলি কি করে? টিভিতে শুনে? না, আসলে রোজই আমি কোর্টে যাই। মাও যায়, কিন্তু লুকিয়ে। সামনে বসি না, পিছনে দাঁড়িয়ে থাকি। সে কি রে, তোরা যে কোর্টে থাকছিলি আমি জানতাম না তো। মাই বারণ করেছিল বলতে। আসলে বাপিকে একবার চোখের দেখা দেখতে চাই। সামনে গেলে মিডিয়া আর পাবলিক ছেঁকে ধরবে, তাই সাহস করে সামনে আসেনি কদিন। আর পুলিশ স্টেশনে তো দেখা করতেই দিচ্ছে না। না না, আমাকে বলা উচিত ছিল তোর। ঠিক ব্যবস্থা করে দিতাম দেখা করার। যাই হোক, এখন মাঝে দুদিন মাত্র সময়, একটু ধৈর্য ধর। আমি দেখি কতটা কি করতে পারি। আর এর মধ্যে কোনো রিস্ক নিস না, বুঝলি? বাড়ি থেকে বেরোনোর সময় সাবধান থাকিস। কেন? আমাদের কি হবে? বলা যায় না রে, তোদের অ্যাটাক করে আমাদের কনসেন্ট্রেশনটা ওই দিকে ঘুরিয়ে দিতে চাইতে পারে। সাবধানের তো মার নেই, তাই বললাম আর কি। আচ্ছা, তোর এক দাদা টেলিকম ইন্ডাস্ট্রিতে চাকরি করতো না? হ্যাঁ, করে তো। কেন? ওনার ফোন নাম্বারটা আমায় পাঠাস তো, একটু দরকার লাগবে। আর একটু বলে রাখিস আমার কথাটা, কেসের প্রয়োজনে লাগতে পারে। আচ্ছা, আমি বলে রাখবো। আর কিছু দরকার হলে বলো। হ্যাঁ নিশ্চয়ই, রাখ এখন, আমি একটু বেরোবো। আচ্ছা ঠিক আছে, তুমিও সাবধানে থেকো। ঘটিরামের মাথায় এখন হাজার চিন্তার জট। দুদিনে কিভাবে প্রমাণ জোগাড় করবে ভেবেই উঠতে পারছে না ও। তবে হেরে গেলে তো চলবে না, তাই আরও একবার ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়ল পাঁপড়ি দেবীর বাড়ির উদ্দেশ্যে। তখন প্রায় সন্ধে হবে হবে এমন সময় পৌঁছালো পাঁপড়ি দেবীর বাড়িতে। পাপড়ি দেবী, পাপড়ি দেবী, বাড়ি আছেন? কে আপনি? ঠিক চিনলাম না তো। আমায় চিনবেন না মাসিমা, আমি পাপড়ি দেবীর বন্ধু। আগে একদিন এসেছিলাম এখানে, একটু দরকার ছিল ওনার সাথে। ও তো এখন বাড়ি নেই, 8টায় আসবে। একবার ফোন করে দেখতে পারো। আসলে আগের দিন তাড়াহুড়ো করে নাম্বারটা নেওয়া হয়নি। আপনি একটু দিতে পারবেন? না, এভাবে অজানা অচেনা কাউকে নাম্বার দিতে বারণ করেছে আমার মেয়ে। আর তাছাড়া এখন ফোনে অনেক কিছু হয়। না না মাসিমা, আপনি যা ভাবছেন আমি তেমন লোক নই। আসলে আমার একটা ছোট ভাই আছে, ক্লাস 10-এ পড়ে। ভীষণ ফাঁকিবাজ বুঝলেন, তাই ওর জন্য একটা প্রাইভেট টিচার খুঁজছিলাম। সেই সূত্রেই আলাপ আর কি। বুঝতেই পারছেন, ক্লাস 10, সামনে মাধ্যমিক। এখন একটু ধরে না পড়লে হবে? আমার আবার সময় নেই, কাজে কর্মে সারাক্ষণই বাড়ির বাইরে থাকি। বাপ মা মারা ভাইকে শাসন করতেও তো মায়া লাগে নাকি বলুন তো। তাই পড়াশোনা নিয়ে বেশি বকাঝকা করতে পারি না। পাপড়ি দেবী যদি রাজি হতেন সপ্তাহে 5 দিন পড়াবেন বাড়ি গিয়ে, কাছেই আমার বাড়ি, মাইনে নিয়ে কোনো বাধা হতো না আর কি। টাকার চেয়ে ভালো একটা গাইডেন্স আমার বেশি জরুরি। আচ্ছা দাঁড়ান, আমি আমার ছোট মেয়েকে জিজ্ঞাসা করি। আমি আবার এসব নাম্বার মনে রাখতে পারি না। হ্যাঁ আচ্ছা মাসিমা, খুব উপকার হবে তাহলে। একটু অপেক্ষা করুন, আমি আসছি। আচ্ছা।
এরই মধ্যে ঘটিরামের ভয়ানক কাশি শুরু হলো। সবটাই অভিনয় যদিও। কাশতে কাশতে ঘটিরাম ঘরের ভেতরে প্রবেশ করে। ঘর বলতে ওই দরমার বেড়া দেওয়া ঘর, টিনের চাল, পাশাপাশি দুটো ঘর। একটা ঘর দিয়ে আরেক ঘরে যাওয়া যায়। পাশের ঘরের এক পাশেই রান্নার ব্যবস্থা। কিছু মনে করবেন না, একটু জল দেবেন? এই মুখপুরি, ভেতরে যা তাড়াতাড়ি। এভাবে ঘরে ঢুকতে আছে? একবার বলে আসা উচিত ছিল আপনার। দাঁড়ান, জল দিচ্ছি। এই বলে মহিলা জল আনতে চলে যায়, আর ঘটিরাম চারিদিকে দেখতে থাকে ভালো করে। ছোট্ট ঘর, তার উপর আসবাব সামান্যই। একটা চৌকি, একটা টেবিল, আলনা আর দুটো প্লাস্টিকের রং ওঠা চেয়ার। টেবিলে অনেক কিছু ছড়ানো ছেটানো রয়েছে। তার মধ্যে থেকেই হঠাৎ ঘটিরাম আবিষ্কার করে একটা ডায়েরি। সামনের কিছু পাতায় মাসকাবারি ফর্দ, হিসেব নিকেশ লেখা, কিন্তু উল্টে চোখে পড়ে অন্য কিছু। আর দেরি না করে টুক করে জামার ভিতরে লুকিয়ে ফেলে ডায়েরিটা। ইতিমধ্যে মহিলা জল আনলে তাড়াতাড়ি জলটা খেয়ে গ্লাস ফেরত দিয়েই বাইরে চলে আসে ঘটিরাম। মনে মনে ভাবতে থাকে, যাক বাবা, বাঁচলাম, দেখতে পাইনি বোধহয়। বাড়ি ফিরেই ডায়েরি নিয়ে বসে পড়ে ঘটিরাম। শেষের কিছু পাতায় রহস্যের গন্ধ পেয়েছে ও। পরিষ্কার করে কিছুই লেখা নেই। এক পাতায় একটা নার্সিংহোমের নাম ঠিকানা লেখা, অন্য পাতায় কিছু শব্দ লেখা, আই অ্যাম হেল্পলেস। আবার বাংলায় লেখা, ভগবান আমাকে ক্ষমা করো। কাঁপা কাঁপা হাতে লেখা, যেন লেখার সময় খুব উদ্বিগ্ন ছিল লেখক। কিন্তু কেন? ডায়েরিটা পাপড়ি দেবীর, তাই উনিই লিখেছেন সম্ভবত। কিন্তু এই রকম লেখার কারণ কি হতে পারে? ওনার উপর চাপ দেওয়া হচ্ছিল কি? আর নার্সিং হোমের উল্লেখ কেন ডায়েরিতে? এইসব ভাবতে ভাবতে গভীর রাত হয়ে যায়। ঘটিরাম একটু মুড়ি জল খেয়েই শুয়ে পড়ে। সকালে উঠে আবার রেডি হয়ে বেরিয়ে যায়। গন্তব্য সেই নার্সিংহোম। শহর থেকে বেশ দূরে মধ্যম গ্রামের কাছে একটা ছোট ক্লিনিক। গাইনোলজিক্যাল ব্যাপারেই মূলত সেখানে চিকিৎসা করা হয়। নাম জীবনদীপ কেয়ার। কাউকে তেমন দেখতে না পেয়ে ঘটিরাম জোরে ডাক দেন, এখানে ডক্টর কে আছেন? কি চাই? আমি আসলে একটু ডাক্তারবাবুর সাথে দেখা করতে চাই। আপনি? আমি চণ্ডীচরণ মণ্ডল, এখানকার কম্পাউন্ডার। আমাকে বলতে পারেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না আসলে একটু পার্সোনাল সমস্যা, তাই ডাক্তারবাবুকেই প্রয়োজন। ও আচ্ছা, তাহলে বসুন। উনি আসবেন 11টার সময়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। বাবু কি বিবাহিত? আজ্ঞে না, এখনো বিয়ে হয়নি। কেন বলুন তো? পাত্রী আছে জানাশোনা? না, আসলে এখানে তো বেশিরভাগ সময়ই বিয়ের পরেই আসেন। তো ওই বাচ্চা হওয়ার ডক্টর যে উনি। আর কোনো ডক্টর নেই? না, আর একজন ছিলেন, উনি এখানে আর বসেন না। উনি জেনারেল ছিলেন। তা আপনার কি সমস্যা? না না, মানে সমস্যা আমার নয়, আমার দিদির। একটু কথা বলে যাব আর কি। বিয়ের 7 বছর হতে চললো, কিন্তু এখনো। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। কি আর করবেন, সবই কপাল। কারোর ওপর মা ষষ্ঠীর কৃপা এত হয় যে সে সামলাতে পারে না। এই দেখুন না, আমার 5টা, আবার কেউ চেয়েও পায় না। সেই। তা আপনি থাকেন কোথায়? এর আগে দেখেছি বলে তো মনে হচ্ছে না। আসলে আমি কলকাতায় থাকি। এখানকার নাম শুনলাম একজনের কাছে, তাই এসেছি। কি ব্যাপার বলুন তো, আজকাল ঘন ঘন কলকাতা থেকে লোক আসছেন? ওখানকার ডাক্তাররা সব ছুটিতে গেছে নাকি? কেন, এর মধ্যে আবার কেউ কলকাতা থেকে এসেছিল বুঝি? এসেছিলেন মানে গাড়ি হাঁকিয়ে এসেছিলেন। কি কেচ্ছা কি কেচ্ছা, মা গো! আমি আবার এসব ব্যাপারে থাকি না, বুঝলেন কি না? তবে ওই আর কি, চোখ থাকতে কানা হয়ে আর তো আর থাকতে পারি না, চোখ কান থাকতে। কি বলেন? সে তো বটেই, তবে কি কেচ্ছার কথা বলছিলেন যেন? কি ব্যাপার? ব্যাপার আর কি, ওই বিয়ের আগে সব পেট বাঁধিয়ে বসেছে, বুঝলেন কি না? বাবা, এত সব আপনি জানলেন কি করে? আরে জানতে হয় মশাই, চোখ কান সবসময় খোলা রাখতে হয় আজকাল। তারপর?
তারপর আর কি, এখানে পাপ বিদায় করতে এসেছিলেন। তবে ডাক্তারবাবু বলে দিয়েছেন ওসব কাজ এখানে হবে না। কেন? অ্যাবর্শন তো এখন নর্মাল ব্যাপার। আরে বাবা, অনেক বেশি মাসের পোয়াতি, আর তাছাড়া মেয়েটির শরীরও দুর্বল ছিল। শেষে কিছু একটা হয়ে গেলে থানা পুলিশ বেঁধে যাবে না? মেয়েটির সাথে কেউ আসেনি? এসেছিলেন ওই একজন মহিলা, দিদি হবেন হয়তো, আর একজন ভদ্রলোক। তা তিনিই বাবা কি না জানি না। লোকটির হেভি টাকার গরম। ডাক্তারবাবু মানা করলে টাকার লোভ দেখালেন, তাতেও না শোনায় কিছুক্ষণ হম্বিতম্বি করে ফিরে গেলেন। বাবা, বেশ রগরগে খবর তো। হ্যাঁ, তবে আর বলছি কি, তা আপনারও সেরকম কিছু আছে নাকি? আরে না না, কি যে বলেন। আমার দিদির সন্তান সম্ভবা, কাছেই বিয়ে হয়েছে, কিন্তু শ্বশুর বাড়ির লোক খুব কুচুটে, বুঝলেন, কিছুতেই ডাক্তার দেখাতে চায় না। তাই আমি এসেছি, যদি ডাক্তারের সাথে কথা বলে কিছুটা সুরাহা হয় আর কি। উনি ফোন করে পেশেন্টের সাথে কথা বলে নিলে যদি ওষুধ দেন, সেই মতো আমি সব কিনে নিয়ে আসব। ও আচ্ছা আচ্ছা, দেখুন ডাক্তারবাবু কি বলেন। তবে একবার না দেখে ওষুধ কি দেবেন জানি না, আপনিই কথা বলে নেবেন। হ্যাঁ, বেশ, সেই জন্যই সকাল সকাল এসেছি, কথা বলে দেখি, নইলে অন্য ব্যবস্থা নিতে হবে। কি করব বলুন তো? এরই মধ্যে ডাক্তার এসে পৌঁছান। এর কিছুক্ষণ পর ঘটিরামকে ডেকে পাঠায় ডাক্তার। ওদের মধ্যে কথাবার্তা হয়, কিন্তু চণ্ডী তা শুনতে পায় না। যাওয়ার সময় ঘটিরাম চণ্ডীকে বিদায় জানিয়ে যায়। বলে, কাজ হয়েছে বুঝলেন, আর আপনার ফোন নাম্বারটা একটু দেবেন প্লিজ, যদি পরে আবার আসতে হয় ফোনে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে নেব। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, এই আমার নাম্বার। অনেক অনেক ধন্যবাদ। বাড়ি ফিরতে ফিরতে বেশ বেলা হয়ে যায়। বাড়ি আসার পথেই একটা পাইস হোটেলে লাঞ্চ সেরে নিয়েছে ঘটিরাম। বাড়ি এসে তাই একটু ফ্রেশ হয়ে বিছানায় গড়িয়ে নেয়। চোখ বুজে ভাবতে থাকে আজকের পুরো দিনের কথা। ডায়েরি খুলে নোট ডাউন করে সব পয়েন্টগুলো। পাপড়ি দেবীর ডায়েরিটাও কাছেই ছিল। মনে মনে ভাবে পরে একসময় ফেরত দিয়ে আসবে। এমন সময় হঠাৎ দরজায় টোকা পড়ে। কিছুটা বিরক্ত হই দরজাটা খুলে ঘটিরাম। এ কি, আপনি বাড়ি চিনলেন কিভাবে? সে বিশেষ মুশকিল কাজ নয়, ভিতরে আসবো? হ্যাঁ, নিশ্চয়ই আসুন। আর আপনার একটা সম্পত্তি আমি নিয়ে এসেছিলাম। জানি। সেটাও জানেন? আপনি তো মহিলা শার্লক হোমস দেখছি। রঙ্গ তামাশার সময় আমার নেই ঘটিরাম বাবু, আমার ডায়েরিটা ফেরত দিন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, এই নিন। আর সরি, এভাবে ডায়েরিটা নেওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না, ক্ষমা করবেন। ক্ষমা? এভাবে লোকের জিনিস চুরি করে ক্ষমা চাইতে আপনার লজ্জা করছে না? এই আপনি উকিল, আইনের রক্ষক, রক্ষক হয়ে নিজেই নিয়ম ভঙ্গ করছেন। ছি ছি। আমি আপনার রাগের কারণ বুঝতে পারছি, সত্যি আমার ভুল হয়ে গেছে। জানেন তো এর জন্য আমি আপনাকে পুলিশে দিতে পারি, সেই নিয়ম নিশ্চয়ই জানা আছে আপনার। হ্যাঁ জানি, আপনি তা করতেই পারেন, তবে নেহাত প্রয়োজন ছিল বলেই এই অন্যায় করতে আমি বাধ্য হয়েছি। কাউকে বাঁচানোর জন্য আমায় এরম অন্যায় করতে হলে আমি ভবিষ্যতেও পিছপা হব না। বলেই পাপড়ি ঘটিরামের ঘর থেকে দ্রুত বেরিয়ে গেল। চিন্তার জট পাকালো ঘটিরামের মাথায়। কি বলে গেল পাপড়ি দেবী? ঔদ্ধত্য নাকি আগাম কোনো বিপদের সংকেত? যাই হোক, বেশি না ভেবে নিজের ডায়েরিতে সমস্ত পয়েন্টগুলো টুকে রাখে ঘটিরাম। মানে ও সন্দেহ ঠিকই ছিল, অবিনাশবাবুই আসল কালপ্রিট, আর তার সুযোগ্য ভাই হলেন আর এক শয়তান। মেয়েদের দুর্বলতার সুযোগ নিয়ে তারপর ব্ল্যাকমেল করে নিজের কাজ হাসিল করে। বিক্রমের সম্বন্ধে এমন অনেক ঘটনা শুনেছে ঘটিরাম, আর এই জন্যই হয়তো পাপড়ি দেবী বিমলবাবুর বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন। সবটাই প্রি প্ল্যান্ড ছিল, আর সেই কারণেই ডায়েরিতে হেল্পলেস কথাটা লেখা ছিল। তবে ওরা নিজের মুখে স্বীকার না করলে তো সলিড প্রমাণ জোগাড় করা অসম্ভব। যদিও ডাক্তারবাবু সাক্ষী দেবেন বলেছেন। না, মাথাটা কাজ করছে না। আজ একটু বেরিয়ে আসি বলে ফোন আর সিগারেট লাইটারটা হাতে নিয়ে বাইরে বেরিয়ে এলো ঘটিরাম। ঘরের বাইরে সরু এক ফালি বারান্দা, সেখানেই রোজ সিগারেট খায় আর রাতে একটু হেঁটে আসে। আজ আর বারান্দায় দাঁড়িয়ে সিগারেট না খেয়ে
রাস্তায় বেরিয়ে পড়ল। পাড়ার মধ্যে রাত প্রায় 10:30, ফলে নির্জন এলাকা। 2-4 জন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেই সব দিকে না তাকিয়ে আপন মনেই হেঁটে চলল ঘটিরাম। রাস্তার বাঁক ঘুরতেই আচমকা একটা গাড়ি পিছন থেকে সজোরে এসে ধাক্কা দিল ঘটিরামকে। আচমকা ধাক্কায় ছিটকে পড়ল ঘটিরাম। গাড়িটা স্পিড না কমিয়েই দ্রুত চলে গেল ঘটিরামের হাতের উপর দিয়ে চাকা চালিয়ে। ঘটিরাম কিছু বলার চেষ্টা করল বোধহয়, কিন্তু কিছুই বোঝা গেল না। সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। আশেপাশে লোকেরা দেখতে পেয়ে ছুটে আসে, গাড়িটাকে ধাওয়া করার চেষ্টা করে, কিন্তু বিফল হয়। শেষে সকলেই ঘটিরামকে ধরাধরি করে একটা গাড়িতে করে কাছের সরকারি হাসপাতালে ভর্তি করে দেয়। পরের দিন সকাল 10টা নাগাদ ঘটিরামের জ্ঞান আসে। বেশ কিছুটা রক্তপাত হওয়ায় শরীর বেশ দুর্বল। চাকার আঘাতে হাতের হাড় ভেঙেছে, আপাতত প্লাস্টার করা। মাথায়ও সামান্য চোট পেয়েছে। জ্ঞান ফিরতেই আগের রাতের কথা চিন্তা করতে থাকে ঘটিরাম। ওহ, সে যেন এক দুঃস্বপ্ন। কিন্তু এই রকমটা হলো কেন ওর সাথে? তবে কি কেউ ইচ্ছাকৃতভাবেই অ্যাক্সিডেন্টটা করিয়েছে? আর ভাবতে পারে না ঘটিরাম। চোখ বন্ধ হয়ে আসে, মাথার ভেতর ঝিমঝিম করছে। কিছুক্ষণ এভাবে থাকার পর একজন নার্স আসেন তার কাছে। কি ঘটিরাম বাবু, কেমন লাগছে এখন? হ্যাঁ, কিছুটা বেটার। একদম রেস্টে থাকতে হবে কিন্তু কিছুদিন। আর আপনার পরিবারে কেউ আছে? পরিবার? না, সেসব তো অনেক আগেই চুকে গেছে। আমি একাই থাকি। ও আচ্ছা, ডাক্তার আসবেন কিছুক্ষণ পর, দেখে যাবেন আপনাকে। হয়তো কিছুদিন থাকতে হবে এখানে। আমার কি হয়েছে? মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে কাল আপনার। নেহাত সঙ্গে সঙ্গে অ্যাডমিট হয়েছিলেন, নইলে বেশি রক্তপাত হলে কি হতো বলা যায় না। যাই হোক, মাথায় অল্প চোট পেয়েছেন আর হাতের হাড়টা ভেঙেছে। কালই প্লাস্টার করা হয়েছে তাতে। বাকি যা জানার ডাক্তার এলে জিজ্ঞাসা করবেন। বেশি কথা বলবেন না, রেস্ট নিন এখন। আমাকে এখানে ভর্তি করলো কে? আপনার পাড়ার লোকজনই হবে হয়তো। ও, বলছি আপনার ফোনটা কি পাওয়া যাবে? আপনার ফোন, লাইটার, সিগারেট যা যা পকেটে ছিল সবই জমা আছে। যেদিন আপনাকে ছাড়া হবে দিয়ে দেব। না না, শুনুন, আমি একজন উকিল। আমার জটিল একটা কেস চলছে কোর্টে, সেই জন্যই ফোনটা খুব ভাইটাল। ওটা কি আমি পেতে পারি এখন, প্লিজ? হ্যাঁ, সে দিতে পারি, কিন্তু বেশি কথা বলবেন না কিন্তু। আচ্ছা, ঠিক আছে। কিছুক্ষণ পর, এই নিন আপনার ফোন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সে ঠিক আছে, তবে বেশি কথা নয় কিন্তু। আচ্ছা। এরপর ঘটিরাম নিজের বাড়িওয়ালাকে ফোন করে। উনি অ্যাক্সিডেন্টের কথা জানতেন, বললেন বিকালে দেখা করতে আসবেন। ঘটিরাম অনুরোধ করে ওনাকে ওর ঘরটা দেখে আসার জন্য। আসলে ওর মনে সন্দেহ হয় ওর ঘরে হয়তো কেউ হামলা করবে। বাড়িওয়ালা কিছুক্ষণ পর ফোন করে জানায় ঘটিরামের সন্দেহই ঠিক। কে বা কারা যেন ওর ঘরে ঢুকে তাণ্ডব চালিয়েছে। ঘরের সব কিছু ওলটপালট করা, এমনকি ঘটিরামের কথা মতো স্টাডি টেবিলে রাখা ওর ডায়েরিটাও নেই। ঘটিরামের বুঝতে আর কিছু বাকি থাকে না। ও সুমনাকে ফোন করে ভিজিটিং আওয়ার্সে দেখা করতে বলে। সুমনা অ্যাক্সিডেন্টের কথা কিছুই জানতো না। খবর শুনে রীতিমতো চমকে যায় আর উদ্বিগ্ন হয় ঘটিরামের শরীরের কথা ভেবে। ঘটিরাম ওকে আশ্বাস দেয় ও ভালো আছে। এরই মধ্যে নার্স এসে বারণ করে গেছে ফোনে কথা বলার জন্য। বাধ্য ছেলের মতো ঘটিরামও ফোনটা কেটে দেয় আর জানায় বিকালে বিস্তারিত আলোচনা করবে। বিকালে হসপিটালে। এ কি দাদা, তোমার এই অবস্থা হলো কি করে? আর বলিস না, রাতে একটু পায়চারি করতে বেরিয়েছিলাম, আর সেখানে এই অ্যাক্সিডেন্ট। এ তো বিশাল ড্যামেজ হয়েছে। ডাক্তার কি বলছে? বলছে আপাতত বেড রেস্ট, পুরোপুরি।
5-7 দিন আগে তো ছাড়বেই না। কি হবে তাহলে? আরে চিন্তা করছিস কেন, আমি তো আছি, ঠিক একটা ব্যবস্থা করব। কেসের চিন্তা আছে ঠিকই, কিন্তু তোমার এই অবস্থার জন্য মনে হচ্ছে আমিই দায়ী। খুব দোষী মনে হচ্ছে নিজেকে। আরে দেখ, ওসব বলছিস কেন? ওসব কিছু না, অন্তত ঘটিরামকে আটকে রাখা যায় না। আর সৎ পথে থাকলে একটু আধটু তো বাধা আসবেই। এটা একটু, আর একটু হলে জীবন নিয়ে সংশয় হয়ে যেত। ওরে অত চিন্তা করিস না, আমি ঠিকই আছি। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু কাল কি হবে? সেই জন্যই তো তোকে ডাকলাম। শোন, আমি কিছু কাজ দিচ্ছি, তুই সেগুলো কিন্তু চটপট করে ফেল। একটু দৌড়ঝাঁপ আছে, বুঝলি তো? কোনো চিন্তা নেই, তুমি বলো। ঘটিরাম আগের দিনের সমস্ত ঘটনা সুমনাকে জানায়। জীবনদীপ কেয়ারে ফোন নাম্বার দেয় ও ডাক্তারবাবুর সাথে ফোনে কথা বলতে বলে, কারণ ওর বেশি কোনো কথা বলা বারণ। এরপর আরও কিছু জায়গায় ফোন করার নির্দেশ দেয়। সব বুঝে নিয়ে সুমনা বেরিয়ে যায় হাসপাতাল থেকে। একটু পর সুমনা ফোন করে ঘটিরামকে বলে যে ওই জীবনদীপ কেয়ারে ডাক্তার সব কিছুই অস্বীকার করছে। বলছে এসবের বিন্দু বিসর্গ সে জানে না। মাথায় বাজ পড়ে ঘটিরামের। শেষ আশাটাও এভাবে নিভে গেল। কি করবে ও এখন? এভাবে হেরে যাবে? কিছুতেই মানতে পারছিল না ঘটিরাম নিজের এই ব্যর্থতাকে। ব্যর্থতার চেয়েও বেশি বড় হলো একজনের জীবন। বিনা দোষে একজন নির্দোষ মানুষ সাজা পাবে, এটা কিছুতেই মানতে পারছিল না ঘটিরাম। কিন্তু সে কি করবে? নিজেও তো শয্যাশায়ী। হঠাৎই মাথায় বিদ্যুৎ চমকের মতো মনে পড়ে একটা ঘটনা। কাল রাতে যখন ওকে ধাক্কা দেওয়া হয় আর ও পড়ে যায়, তখন ওর জ্ঞান ছিল। গাড়িটা হাতের ওপর দিয়ে বেরিয়ে চলে গেল, সেটাও ও দেখতে পেয়েছিল। আর তখনই মনে পড়ল গাড়ির পিছনে নাম্বার প্লেটের কথা। সঙ্গে সঙ্গে সুমনাকে ফোন করলো ঘটিরাম। হ্যালো সুমনা, শিগগিরই একটা নাম্বার বলছি, নোট কর। আর খোঁজ নে তো এই নাম্বারের গাড়ির মালিক কে। কেন দাদা, কি হলো হঠাৎ? যা বলছি তাড়াতাড়ি কর, নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই। আচ্ছা আচ্ছা, আমি খোঁজ নিচ্ছি। এদিকে ঘটিরাম সুমনার দাদাকে ফোন করে একটি বিশেষ নাম্বারের ফোন রেকর্ড সংগ্রহ করে। সুমনাকেও জানায় সব তথ্য। রাত তখন 1:30। সারা হাসপাতাল ঘুমে আচ্ছন্ন, কিন্তু ঘটিরামের চোখে ঘুম নেই। শারীরিক যন্ত্রণায় বেশি কাবু না হলেও এতক্ষণ উত্তেজনায় ঘুম ছুটে গিয়েছিল ওর। সব খবর জোগাড় করে ওর মুখে চওড়া হাসি ফোটে। আস্তে আস্তে শারীরিক মানসিক ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে ঘটিরাম। পরের দিন কোর্টরুমে। কাঠগড়ায় হাজির হন চণ্ডীচরণ মণ্ডল। বলুন চণ্ডীবাবু, আপনি যা জানেন খুলে বলুন। স্যার, কিছুদিন আগে ওই দিদিমণি এসেছিলেন জীবনদীপ কেয়ার নামক ক্লিনিকে, যেখানে আমি কাজ করি অ্যাটেন্ডেন্ট হিসাবে। সেখানে ওনার বোন সন্তান সম্ভবা ছিলেন, কিন্তু অ্যাবর্শন করাতে অনেক দেরি করে ফেলেছিলেন আসতে, আর কিছু শারীরিক সমস্যাও ছিল, তাই ডাক্তারবাবু না করে দেন। ওনারা দুজনেই কি ছিলেন? না, সঙ্গে একজন ভদ্রলোকে ছিলেন, একটি কালো গাড়িতে এসেছিলেন ওনারা। আচ্ছা দেখুন তো, এই সেই লোক কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনিই ছিলেন, আমার স্পষ্ট মনে আছে। যাওয়ার সময় অনেক হম্বিতম্বি করেছিলেন। অবজেকশন মাই লর্ড, আমি তো এটাই বুঝতে পারছি না এর সাথে আমাদের কেসের কি সম্পর্ক। পাপড়ি দেবীর বোনের সাথে কারো সম্পর্ক আছে কিনা, তিনি প্রেগনেন্ট কিনা, এসব জন্য আমরা কি করব? সম্পর্ক আছে মিলর্ড। অবজেকশন ওভাররুলড। আপনি বসুন অপরাজিতা দেবী, ঘটিরাম বাবুকে বলতে দিন। থ্যাংক ইউ মিলর্ড। আসলে আমার মূল বক্তব্য হলো পাপড়ি দেবীর বোন ও বিক্রমবাবুর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সেটা জানাজানি হয়ে যাওয়ায় ও তিনি সন্তান সম্ভবা হওয়ার জন্য বিক্রমবাবুর ওপর চাপ পড়ে। সেক্ষেত্রে বিক্রমবাবুর দাদা একটা নোংরা খেলা খেললেন। পাপড়ি দেবীকে শর্ত দেন ও বিমলবাবুকে ফাঁসানোর জন্য চাপ দেন। বোনের দুর্দশার কথা ভেবে পাপড়ি দেবীও রাজি হয়, যা তার ডায়েরি পড়ে বোঝা যায় যে তিনি মানসিক চাপের মধ্যে ছিলেন। কোথায় সেই ডায়েরি? সেই ডায়েরি তো আপাতত আমার কাছে নেই, কিন্তু তার কিছু পাতার ছবি আমি মহামান্য আদালতের কাছে পেশ করছি। কিন্তু ঘটিরাম বাবু, এখানে সরাসরি তো কোনো উল্লেখ নেই অবিনাশ বাবু বা বিক্রমের বিরুদ্ধে।
হ্যাঁ মানছি, সরাসরি উল্লেখ নেই, কিন্তু ডায়েরির লেখাগুলো পড়ে স্পষ্ট বোঝা যায় ওনাকে মানসিক চাপ দেওয়া হচ্ছিল। শুধু বোঝা গেলে তো হবে না, কোর্টের সলিড প্রমাণ দরকার। মিলর্ড, সেটাও আছে। আমি একে একে আসছি সেগুলোতে, একটু সময় দিন আমায়। ইউ মে প্রসিড। থ্যাংক ইউ। এবার আমি আমার পরবর্তী সাক্ষী বিমল বাবুর স্ত্রী, ওনাকে কাঠগড়ায় আসতে অনুরোধ করব। কোর্টের মধ্যে আবারও গুঞ্জন ওঠে। এই প্রথম চোখ তুলে তাকান বিমলবাবু ও নির্মলা দেবীকে দেখে আবেগতাড়িত হয়ে পড়ে। তুমি এসেছো নির্মলা? আমি তো ভাবলাম তুমিও আমাকে বাকি সকলের মতো দোষী মনে করছো, তাই আসো না, আমার সাথে দেখাও করো না। মরমে মরছিলাম আমি এতদিন। অমন কথা বলো না গো, ও কথা শোনাও যে পাপ। তোমার মতন এমন সৎ সত্যবান মানুষকে সন্দেহ করব আমি? আমি তো চিনি গো তোমায়। লোকে যে যাই বলুক, আমি তো জানি তুমি কি। এতদিন শুধুমাত্র তোমার কষ্টের কথা ভেবে আর মিডিয়ার প্রশ্নবাণ থেকে বাঁচার জন্যে আমি আর সুজাতা লুকিয়ে লুকিয়ে থাকতাম। রোজ আসতাম কোর্টে, কিন্তু তুমি যদি লজ্জা পাও আমাদের দেখে, তাই আর দেখা করতাম না। জেলে গিয়েও চেষ্টা করেছি দেখা করার, কিন্তু আমাদের ঢুকতে দেওয়া হয়নি। সবই আমার অদৃষ্ট, নইলে এই দিনও তোমাকে দেখতে হলো। হা কপাল! অর্ডার 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 ইন মাই কোর্ট প্লিজ। যাত্রাপালা হচ্ছে নাকি এখানে? একেই উনি দেরি করে এলেন, তারপর আবার এসব মেলোড্রামা। কি চলছেটা কি এখানে? আজ কি আদৌ মামলার কাজ এগোবে? শান্ত হন ম্যাডাম, শান্ত হন। আপনার সময়ের দাম আছে জানি, কিন্তু আমরাও তো আর বেকার নই। আর যাকে আপনি যাত্রাপালা বলছেন সেটা ইমোশন। কতটা মানসিক অত্যাচার চলছে ওদের ওপর আপনি কল্পনাও করতে পারবেন না। কোভিডের সময় আমরা দেখেছি বন্দি দশার যন্ত্রণা। জিজ্ঞাসা করে দেখুন সেই সব ব্যক্তিদের যাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল, আপনজনদের থেকে বিচ্ছেদ হয়ে কিভাবে ছিলেন তারা। শারীরিক থেকে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন বেশিরভাগ মানুষ। একজন দোষীর ওপর আমার কোনো মায়া দয়া নেই মাই লর্ড। এসব সেন্টিমেন্টাল লেকচার না আপনি অন্য কোথাও দেবেন ঘটিরাম বাবু। আচ্ছা, বিমল বাবুই যে দোষী সেটা কিন্তু এখনো প্রমাণিত নয়। আর আমি কোনো লেকচার দিচ্ছি না, জাস্ট ফ্যাক্ট বললাম। যাই হোক ধর্মাবতার, আমি কিছু প্রশ্ন করতে চাই নির্মলা দেবীকে। নিশ্চয় করুন। নির্মলা দেবী, আপনি বলুন, ঘটনার পর আপনার কাছে কোনো ফোন এসেছিল কি? ঘটনার পর নয়, তবে গত পরশু একটা ফোন আসে রাতে। আমাকে বলা হয় আপনার স্বামীর উপর থেকে সমস্ত কেস তুলে নেওয়া হবে, তবে তার পরিবর্তে ওনাকে ইস্তফা দিয়ে রাজনৈতিক জগৎ ছাড়তে হবে। কে ফোন করেছিল? সেটা তো জানি না, উনি নাম বলেননি, শুধু শুভাকাঙ্ক্ষী বলেছিলেন। আপনি রাজি হয়েছিলেন তাতে? কোনো প্রশ্নই ওঠে না। অন্যায়ের সাথে আপোষ আমার স্বামী কোনো দিনই করেননি, আর আমিও করব না। আর ইস্তফা দেওয়ার অর্থই তো সব দোষ স্বীকার করে নেওয়া। তারপর কেউ কেস তুলল কিনা কে দেখবে? সকলে বলবে বিমলবাবু মুখ লুকিয়ে পালিয়েছেন। সেটা আরো অসম্মানের, যা আমি কখনোই সমর্থন করব না। আচ্ছা বেশ, আপনি এখন আসতে পারেন। এরপর ঘটিরাম নির্মলা দেবীর ফোন ও একটি রেকর্ড আদালতে পেশ করেন। কিন্তু এই শুভাকাঙ্ক্ষীটা কে? এটি একটি ভুয়ো নাম্বার থেকে করা হয়েছে, কিন্তু ফরেন্সিক এক্সপার্টদের দিয়ে আমি পরীক্ষা করিয়েছি। গলাটা অবিনাশ বাবু। কোর্টে গুঞ্জন শুরু হয়। এগুলো সবই সাজানো তথ্য মাই লর্ড। সলিড প্রমাণ না পেয়ে ঘটিরাম বাবু এসব মিথ্যে তথ্য পেশ করে কোর্টকে বিভ্রান্ত করতে চাইছেন। এখন এআই এর সাহায্যে অনেক কিছুই করা যায়, গলা নকল করা সম্ভব। সেটা সম্ভব, কিন্তু ম্যাডাম আপনি ভুলে যাচ্ছেন ফরেন্সিক এক্সপার্টরা আরো বেশি পারদর্শী। তারা যখন নিশ্চিত এটা অবিনাশ বাবুর গলা, তখন সন্দেহের অবকাশ থাকে না, তাই না? যেমন বিরিয়ানির গন্ধ শুঁকেই বলা যায় সেটা কোথাকার, কি তাই না? কোর্টে হালকা হাসির রোল ওঠে। অর্ডার অর্ডার। যাই হোক, তাহলে ঘটনা কি দাঁড়ালো? অবিনাশ বাবু ভয় পেয়ে নির্মলা দেবীকে ভুয়ো নাম্বার থেকে ফোন করেছিলেন, যাতে বিমল বাবু পদ ছেড়ে দেন। অর্থাৎ এটাই ওনার আসল লক্ষ্য ছিল। পরবর্তী ইলেকশনে উনি প্রার্থী হবেন এবং জিতবেন, আর তার জন্য বিমল বাবুকে সরানো দরকার। তাই এই নাটক। নাটকে আরো মাত্রা যোগ করে তার সুযোগ্য ভাই বিক্রম। সে এমনভাবে ব্ল্যাকমেল করে পাপড়ি দেবী ও তার পরিবারকে, যাতে ওরা এমন নোংরা খেলায় সামিল হতে বাধ্য হয়। কিন্তু এটাই শেষ নয় ধর্মাবতার। কি হেয়ালি করছেন বলুন তো?
আবার কি? পিকচার আবি বাকি হ্যাঁ। মানে? হেয়ালি না করে খোলাখুলি সবটা বলুন ঘটিরাম বাবু, কোর্টের সময় কিন্তু সীমিত। নিশ্চয়ই ধর্মাবতার, আমি সবই বলবো। আর বলবো বলেই তো এই ভাঙা হাত নিয়ে এসেছি। আর তার সৌজন্যে কিন্তু এই অ্যাক্সিডেন্ট। মানে? অ্যাক্সিডেন্টের দিন রাতেও আমি নিশ্চিত ছিলাম এই ঘটনার আসল নাটের গুরু হলেন অবিনাশবাবু। তার মোটিভ, এক্সিকিউশন সবই খুঁজে পেয়েছিলাম আমি। কিন্তু অ্যাক্সিডেন্টের পর আমার সামনে আসে আরেক সত্য। মাই লর্ড, আমরা কোর্টে আছি না থ্রিলার গল্প পড়ছি, কিছুই তো বুঝতে পারছি না। একটু ধৈর্য ধরুন ম্যাডাম, সবই বুঝতে পারবেন। রান্না প্রায় রেডি, শুধু তড়কা দেওয়া বাকি। রাবিশ। থ্যাংক ইউ। মূল কথায় তাহলে ফিরে আসি। যেদিন আমার অ্যাক্সিডেন্ট হয় তখন হাতের ওপর দিয়ে গাড়িটা গেলেও আমার জ্ঞান তখনও ছিল। গাড়িটা চলে যাওয়ার দিকে তাকিয়েছিলাম, কিন্তু ওঠার সামর্থ্য ছিল না। যাই হোক, গাড়িটার যাওয়ার দিকে তাকাতে গিয়ে গাড়ির নাম্বার প্লেটে চোখ পড়ে। পরের দিন জ্ঞান ফেরার পর সমস্ত ঘটনা স্মরণ করতে গিয়ে সেই ঘটনার কথা মনে পড়ে যায়। গাড়ির নাম্বার আমি সাথে সাথে আমার সহকারী সুমনাকে দিয়ে দিই। তারপরও খোঁজ নিয়ে জানায় ওটা আমাদের বিধানসভার এমএলএ সুপ্রকাশ বর্মনের নামে আছে। তারপর আমার মাথায় আসে নিশ্চয়ই এই দুজন অর্থাৎ সুপ্রকাশ আর অবিনাশ বাবুর মধ্যে কিছু একটা প্ল্যান হয়েছে। তখনই আমার সোর্স কাজে লাগিয়ে ওদের নাম্বার আমি জোগাড় করি ও ওদের ফোনের কল রেকর্ড সংগ্রহ করার চেষ্টা করি। আজই সেই রেকর্ডটা পাই। তার জন্য সুমনার দাদার কাছে আমি কৃতজ্ঞ। উনিও সাথে আছেন আমার। আমি আর কথা না বাড়িয়ে সেই রেকর্ড চালানোর অনুমতি চাইছি। নিশ্চয়ই, চালাও সে রেকর্ড। বলে রাখি, হ্যাঁ, এটাও ফরেন্সিক এক্সপার্টদের দিয়ে যাচাই করানো, ফলে এআই দিয়ে তৈরি করা। এই ব্যাপারটা কিন্তু ধোপে টিকবে না, কি ম্যাডাম? আমাদের পার্টি জয়েন করুন না, সব সেট করে দেবো। কিন্তু আপনাদের দল কি নেবে আমায়? তার উপর বিমল বাবুর মতো একটা শক্ত খুঁটি থাকতে, যেখানে জয় নিশ্চিত। আরে বাবা, বললাম তো আমি সব সেট করে দেবো। আর ভিতরের খবর তো জানেন না, বিমল বাবুকে সরানোর প্ল্যান চলছে। সে কি, কেন? বড্ড লাফড়া করছে, বুঝলেন না? তোলা ফোলা আদায় বন্ধ করে দিয়েছে। উন্নয়ন হবে, উন্নয়ন। মাই ফুট উন্নয়ন সালা। কাটমানি তোলা সব বন্ধ করে দেশ উদ্ধার করবেন। ছেলেরা সব খেপে আছে, শুধু সলিড একটা কারণ চাই ব্যাস। বৌদি এবার টুললো বলে। বলেন কি মশাই, এ তো মেঘ না চাইতেই জল। আমি যদি কিছু ব্যবস্থা করতে পারি। পারবেন বলছেন? তবে তো আপনার টিকিটটা কনফার্ম দেখছি। আমি সুপ্রকাশ বর্মন, কথা দিচ্ছি। বেশ, আমি খানিক্ষণের মধ্যে জানাচ্ছি আপনাকে। ফোনে আর বেশি কথা বলবো না, দেখা করেই বলবো। আমার কাছে সলিড প্ল্যান আছে, যাতে সাপও মরবে আবার লাঠিও ভাঙবে না। আরে বাহ, আপনি তো হেভি লোক মশাই। ইনস্ট্যান্ট প্ল্যানও হাজির। বাহ বাহ বাহ। আসুন না কাল, আমার বাড়িতে দেখা করে না হয় সবকিছু শুনবো। আচ্ছা বেশ, তাই হবে। কাল সন্ধ্যে 7টায় যাচ্ছি আপনার ওখানে। আসুন আসুন, খানা পিনা ভি হবে আর আলোচনা ভি হবে। রেকর্ডার থামতেই কোর্টরুমে পিন পতনের নিস্তব্ধতা। নিস্তব্ধতা ভেঙে ঘটিরামি বলা শুরু করলেন। ইওর অনার, তাহলে স্পষ্টই আমরা বুঝতে পারলাম ফোনের দুই প্রান্তে কারা ছিলেন। প্রথম কণ্ঠটি হলো অবিনাশ হালদার আর দ্বিতীয় কণ্ঠটি হলো সুপ্রকাশ বর্মনের। দুজনের মধ্যে তলায় তলায় ভালোই বন্ধুত্ব ছিল, শুধু ওপরে ওপরে বিরোধী নেতার তকমা নিয়ে ঝগড়া করতেন। আসলে বিমলবাবুর সৎসাহসী পদক্ষেপে ওদের অসুবিধা হচ্ছিল। নিজেদের তোলা আদায়, লাভের টাকা এসব না পাওয়ায় দলের ভিতরেই অন্তর্দ্বন্দ্ব শুরু হয়। আসলে এখন মানুষ ভালো কাজ করতে চাইলেও পিছনে হাজারজন থাকে তাকে টেনে নামানোর জন্য। আর সেই জন্যই ষড়যন্ত্রের শিকার হন আমার মক্কেল বিমলবাবু। উনি শুধু নির্দোষ তাই নয়, একজন পরোপকারী, সৎ, নির্ভীক রাজনীতিবিদ, যা আজকালকার যুগে বিরল। আপনার মশাই ডাইনোসরের যুগে জন্ম নেওয়া উচিত ছিল। বড় দেরি করে ফেলেছেন, বুঝলেন? আজকাল আপনার মতো মানুষদের কোনো দাম নেই, তাই তো আপনাকে এত কিছু সহ্য করতে হলো। আপনি নিজের আখের না গুছিয়ে অন্যের সেবা করতে চেয়েছিলেন, এই আপনার দোষ। আমি একজন সাধারণ নাগরিক হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি।
আপনার মতো প্রণম্য মানুষের এতটা অপমান প্রাপ্য হয়তো ছিল না। বাকিটা মহামান্য আদালতের ওপর ছেড়ে দিলাম। দ্যাটস অল মাই লর্ড। ঘটিরাম বাবু, ফরেন্সিক এক্সপার্ট কি আপনার সাথে আছে? ডাকা যাবে তাকে একবার? যদিও রিপোর্ট আমার সামনেই আছে, তবুও আমি তার মুখ থেকে সত্য শুনতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই মিলর্ড। ফরেন্সিক এক্সপার্ট রজতাভ চৌধুরীকে কাঠগড়ায় ডাকা হয়। তিনি সমস্ত কথা বুঝিয়ে বলেন এবং নিশ্চিত করেন কণ্ঠ দুটি অবিনাশ আর সুপ্রকাশ বাবুরই। এতদিন অবধি কেসের যে দিক আমরা দেখতে পেয়েছিলাম, আজ তার সম্পূর্ণ বিপরীত রূপ দেখতে পেলাম। অনেক সত্য সামনে এলো। ঘটিরাম বাবুকে ধন্যবাদ, উনি অসুস্থতার মধ্যেও নিজের কর্তব্যে অবিচল ছিলেন। ওনার মতো নির্ভীক সাহসী মানুষ আরও আসুন এই প্রফেশনে, এই কামনা করি। আর সমস্ত তথ্য প্রমাণ যাচাই করে ও সাক্ষীদের বয়ানের ভিত্তিতে কোর্ট এই সিদ্ধান্ত নিয়েছে যে বিমল রায় সম্পূর্ণ নির্দোষ। ওনার ওপর তোলা সব অভিযোগ ভিত্তিহীন। ওনাকে বেকসুর সসম্মানে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হলো। আর পাপড়ি দাসের ওপর মানহানির মামলা করতে পারেন বিমলবাবু, এভাবে ভিত্তিহীনভাবে ওনাকে ফাঁসানোর জন্য। এছাড়া অবিনাশ হালদার ও সুপ্রকাশ বর্মনকে নগদ 1 লাখ জরিমানা ও ষড়যন্ত্রের জন্য 15 দিনের হেফাজতে রাখার নির্দেশ দিচ্ছে কোর্ট। আজকের কাজ এখানেই শেষ হলো। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। বিচারক রায় দিতেই হাততালিতে ফেটে পড়ে উপস্থিত জনতা। মুখে হাসি ফোটে বিমলবাবু। বিমলবাবুর স্ত্রী অঝরে চোখের জল ফেলেন আর হাত জোড় করে ঈশ্বরের কাছে ধন্যবাদ জ্ঞাপন করতে থাকেন। রাগে গজগজ করতে করতে বেরিয়ে যান অ্যাডভোকেট অপরাজিতা দেব রায়। সুমনা এগিয়ে এসে ঘটিরামকে প্রণাম করে বলে, দাদা, তুমি না থাকলে এসব কিছুই সম্ভব হতো না। হ্যাঁ বাবা, তুমি শুধু অ্যাডভোকেট নও, আমার কাছে ঈশ্বরের দূত। তুমি চেষ্টা করেছো বলেই উনি আজ সসম্মানে বাড়ি ফিরতে পারবেন। ধন্যবাদ জানিয়ে তোমাকে আর ছোট করব না। আশীর্বাদ করি এইভাবেই তুমি সত্যের পথে এগিয়ে যাও। সাফল্য আসুক তোমার জীবনে বারবার। আরে নানা বৌদি, এসব কি বলছেন? আমি আপনার ছোট ভাইয়ের মতো। আমি তো শুধু আমার কর্তব্যটুকু পালন করেছি। তুমি সত্যি আমায় নতুন জীবন দিয়েছো ভাই। তবে এখনই তোমার হাসপাতালে যাওয়া দরকার। বাকি কথা তুমি সুস্থ হলে বলবো তোমাদের ওখানে গিয়ে। চলো, তোমাকে আগে আমি হাসপাতালে নিয়ে যাই। এই শরীর নিয়ে এতক্ষণ দাঁড়িয়ে লড়েছো তুমি, এবার তোমার একটু বিশ্রাম নেওয়া দরকার। কিছু ওষুধ খেয়ে বিশ্রাম নাও। আমিও যাব তোমার সাথে হাসপাতালে। তোমার যাতে প্রপার ট্রিটমেন্ট হয় সেটা দেখাও তো আমার কর্তব্য। হ্যাঁ হ্যাঁ, তাই তো। এদিকের কথায় ওর শরীর খারাপের কথা ভুলেই গিয়েছিলাম আমি। চলো ভাই, এখন আগে হাসপাতালে যাওয়াই সবচেয়ে বেশি জরুরি। শেষ হলো আমাদের আজকের উপস্থাপনা, একটি মিথ্যে মামলা। গল্পের নাট্যরূপ রিমা, ঘটিরাম ঘোষ স্বর্ণভ, অপরাজিতা অরিত্র, বিচারপতি অর্ঘ্য, বৃদ্ধ সায়ন পাঞ্চাল, সুমনা স্বস্তিকা, নির্মলা দেবী অনন্যা, পাপড়ি মনীষা, বিমলবাবু পেনাকি, অবিনাশ হালদার আমি সৌমিক, রতনদা সৌমিক হালদার, মিডিয়া সায়ন, পাপড়ির মা ভাস্বতী, চণ্ডী কিঞ্জল, নার্স মনীষা, সুপ্রকাশ শ্রীদীপ, মোহরী দেবায়ন। সমগ্র পর্ব পরিচালনা এবং ব্যাকগ্রাউন্ড স্কোর শ্রীদীপ, পোস্টার ডিজাইন অভ্র। আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটা গল্প নিয়ে। ততদিন সঙ্গে থাকুন আর শুনতে থাকুন দ্য অ্যাডভেঞ্চার স্টেশন, শুধুমাত্র আপনাদের গল্পের স্টেশনে। আপনারা যদি নিজেদের লেখা কোনো গল্প আমাদের পাঠাতে চান তো মেইল করতে পারেন ডেসক্রিপশনে দেওয়া মেইল আইডিতে। শেষ হলো আমাদের আজকের গল্প। ভালো থাকুন, সঙ্গে থাকুন এবং গল্পে থাকুন। স্টে টিউন।